this computer. Share computer. अच्छा share screen. আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের বিষয় শিরোনামটা কি? অ্যামাজন থেকে ইনকামের জন্য আমি প্রস্তুত কিনা। আমি গতকালকে যারা আমার সাথে ওয়ার্কশপ করছেন সেখানে একটা কথা বলছি, আগে আমাকে ফাইনালি নিজের প্রতি নিজের সিদ্ধান্ত নিতে হবে আমি অ্যামাজনের জন্য উপযুক্ত কিনা। এটা একটা ব্যাপার, উপযুক্ত কি না কিসের মানে কোন কোন অ্যাঙ্গেল থেকে আমরা নিজেকে জাজমেন্ট করব সেটা আমরা ক্লাসের মধ্যে এখন এই স্টেপ থেকে আমরা এখানে আলোচনা করব। প্রথমে আমি শুরু করব অ্যামাজন কি কিভাবে আর্ন করে, এত ডিটেলস আমি যাব না। অ্যামাজন থেকে মানে আর্নিংটা কি ওয়েতে হয় সেটা জাস্ট আমি সরাসরি এখন প্র্যাকটিক্যালে চলে যাব। আমাদের কথার থেকে প্র্যাকটিক্যাল কাজটা বেশি হবে সব সময়। আমরা প্র্যাকটিক্যালে যাব, প্র্যাকটিক্যাল থেকে আমরা উপমা পেশ করব। পরের জিনিস পরে, আগে প্র্যাকটিক্যালে যাই। amazon.com ল্যাপটপ। আমাদের যাদের যে স্পিকার আছে তারা স্বেচ্ছায় একটু নিজেরা সাউন্ডটা মিউট করে দিলে সুবিধা হয়। আচ্ছা, এখন আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আমি মিউট করে দেওয়ার পরেও? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন বাইরে থেকে কিছু নয়েজ আসছে তো বন্ধ করে দিলাম। এখন আমি অ্যামাজন ড্যাশবোর্ডের মধ্যে আছি। এখন আমি একজন ক্লায়েন্ট আছে, ইউরোপের কোন একটা ক্লায়েন্ট হতে পারে, আমেরিকান হতে পারে, কানাডিয়ান হতে পারে, বা ইউকের হতে পারে। আমরা তো তিনটাকে টার্গেট করবো মূলত। তো যাই হোক, আমরা ধরেন আমি অ্যাজ এ ক্লায়েন্ট, আমি ইউরোপ থেকে আমি সার্চ করছি অ্যামাজন ডিরেক্ট। আমি যে কোনো প্রোডাক্ট যদি পারচেস করতে হয়, আমি এমন একটা ব্যক্তি যে আমি ডিরেক্ট অ্যামাজন থেকেই যাই, আমি গুগল টুগল যাচ্ছি না। তিনটা স্টেপে প্র্যাকটিক্যাল হবে। এখন আমি একজন ডিরেক্ট যে আমি পারচেস করি সবসময় অ্যামাজন থেকে, কি এরকম একটা ব্যক্তি, আমি অ্যামাজনে গিয়ে ল্যাপটপ সার্চ করলাম। তো ল্যাপটপ আসার পর করে ল্যাপটপ আমি এখানে আমার যে ক্যাটাগরি আসবে এখানে শো করে। দেখেন যদি আমি ল্যাপটপে একটু স্পেস দিই, অনেকগুলো আমাকে কিওয়ার্ড শো করে। আমার এখানে একটু ঘুরতেছে যার কারণে শোটা করছে না, একটু আসুক আগে এটা। এই যে আমাকে দেখেন অনেকগুলো কিওয়ার্ড। ল্যাপটপ স্ট্যান্ড দিয়েও কেউ সার্চ করে, ল্যাপটপ কেস, ল্যাপটপ টাচ স্ক্রিন কম্পিউটার, ল্যাপটপ আন্ডার $100, $200, ল্যাপটপ এরকম ইত্যাদি কিওয়ার্ড দিয়ে সার্চ করে। তো যে দামে সার্চ করুক না কেন, তা আমি ধরেন একজন সরাসরি এখানে এসে আমরা দেখতে থাকবো, আমার পছন্দ মতো কোনো যদি কোনোটা চয়েস হয়, কোনো রিভিউ থাকে করতে পারি। আমি যখন যেটা পছন্দ হবে সেখান থেকে আমি সরাসরি পারচেস করার জন্য আমি নিজে নিজে সিদ্ধান্ত নিব। এটা হলো সরাসরি আমি অ্যামাজন থেকে যখন কিনতে যাব। এরকম ব্যক্তি সংখ্যা কত বলছি গতকালকে, কারো মনে আছে? আমাকে একটু সব উত্তর দিবেন, ক্লাসের মধ্যে উত্তর না দিলে আমি তো মিউটটা অন করে দিই, না হয় আমার এই প্রশ্ন আনসার না হয়ে জিনিসটা ই লাগে না আর কি, আনইজি লাগে। আপনি শুনতে পাচ্ছেন কিনা, বুঝতে পারছেন কিনা, এটা আমার 25 এক্স্যাক্টলি। যার যেটা উত্তর দিতে একটু মাউথটা নিজে থেকে অন করে আমাকে উত্তর দিবেন, তাহলে এই বাইরের সাইনটাও আসবে না। এতে কি হবে, 25%-এর জন্য আমি একজন ব্যক্তি যে আমার একটা ল্যাপটপ কেনা দরকার ছিল, আমি আমাজনের সার্চ বারে এসে সরাসরি সার্চ করেছি, তখন আমাকে যে রেজাল্ট গুলো দেখাইছে আমি আমার এখন রিকোয়ারমেন্ট অনুসারে, পছন্দ অনুসারে এখান থেকে দেখেন বাম সাইডে অনেক কিছু ফিল্টার করা যায়। যেসব কাস্টমার রেগুলার পারচেজ করে তারা এগুলো জানে। আমি কোন ব্র্যান্ডের চাচ্ছে, সে চাচ্ছে এইচপি ব্র্যান্ডের, সে এইচপি ব্র্যান্ডকে ক্লিক করার পরে দেন এখানে সে টপ রেটেড অবশ্যই দেবে, যার রিভিউ বেশি আছে সেখানে ক্লিক করবে। দেন প্রাইস যদি তার ফিক্স থাকে, সে তখন একটা বাজেটে যাবে যে আমি মিনিমাম 200 বা 500 বা $1000, সেখান থেকে ফাইনাল ম্যাক্স মিনিমাম এখানে দিবে 500, এখান থেকে দিবে আমি ম্যাক্স 1000। এই 500 থেকে 1000 বা 500 থেকে 800 এর মধ্যে আমি একটা ভালো মানের 5 স্টার মানের এইচপি ব্র্যান্ডে যাচ্ছি। তখন এভাবে সে ফিল্টারিং করে যে রেগুলার কাস্টমার সেইগুলো মেনটেন করছে, তখন তার এইচপি ব্র্যান্ডের $500 থেকে $800 মধ্যে 5 রিভিউ আওয়াগুলো সে প্রথম পেজে প্রথম দিকে শো করবে। তারপর যেটা পছন্দ হবে সেটা কিনে নেবে। এটা হবে এই ব্যক্তির 25% ব্যক্তির একটা কার্যক্রম। আচ্ছা, এখন 25% ব্যক্তি শেষ হয়ে গেল। আমি আরেকজন ব্যক্তি, আমি ইউরোপে থাকি, আমি কাস্টমার, আমি আবার একটু মানে খুঁতখুঁতে টাইপের, বা বেশিরভাগই এই টাইপের ওরা, যে কোনো কিছু পারচেস করার আগে ওরা রিভিউ করে।
মানে যে কোনো জিনিস ওরা কৌতূহল বেশি, কারণ ওরা জানে অনলাইন থেকে পারচেজ আজকে নতুন না, ওদের জেনারেশন আজকে থেকে প্রায় 50 বছর আগে থেকে কম বেশি অনলাইনে জড়িত। রিসেন্ট 30 বছর বা 25 বছর খুবই এটার প্রতি ঝোঁক, তারা অনলাইন থেকে পারচেজের বেশি আগ্রহী। তাই দেখা গেল আমরা এখন এই সেম ব্যক্তি আমি আরেক পার্সপেক্টিভ আমি দেখতেছি ল্যাপটপ, সেখানে আমি একটু বেস্ট ল্যাপটপ বা এইচপি ল্যাপটপ আমি হয়তো কিছু এটা আমি একটা কাস্টমার হিসেবে আমি এখানে সার্চ দিলাম, আমি গুগল এসে সার্চ দিচ্ছি। আমি জানি অ্যামাজনে বেচা কিনা হয়, তবে আমি জানতে চাচ্ছি অ্যামাজনে যাওয়ার আগে, যেহেতু অ্যামাজনে কোনো প্রোডাক্টে দেখেন আমি যদি এখানে যাই, এখানে খুব বড় আকারে রিভিউ পাওয়া যায় না। যে বিক্রি করে সে তো সবসময় তার ভালোটাই দেখবে, ডিসক্রিপশন তো আছে, এরপরে রিভিউ যদি জানতে চাই, রিভিউটা আমি বেসিক্যালি একটা জায়গা আছে, যদি আমি এখানে রেটিং এ যাই, রেটিং থেকে দেখেন আমাকে কিছু রিভিউ পাবে। এই জিনিসটা তো সবার পক্ষে জানাও যায় না, কোনো কাস্টমারকে জানেন না রিভিউ কোথায় থাকে না থাকে। তো নিচের দিকে অনেকগুলো রিভিউ থাকে, আমি যদি শেষের দিকে যাই যে রিভিউ গুলা, এখানে 5 স্টার রিভিউ আছে ধরেন 70% 5 স্টার রিভিউ, 4 স্টার আছে 14%, 3 স্টার আছে 5%। যারা জানে এগুলো তারা এখানে 5 স্টার থেকে পড়ে দেখবে যে 5 স্টার কারা বলছে, তারা কি কি এখানে রিকমেন্ড করছে। যারা 1 স্টার এখানে দিছে, ধরেন আমি এখন 1 স্টার যদি যাই, সেখানেও কিছু রিভিউ পাবো, তারা কি কি খারাপ ভাবে মূল্যায়িত করছে। এটা যারা জানে রেগুলার, তারা এখান থেকে রিভিউ থেকে কিছুটা আইডিয়া নেবে। কিন্তু অধিকাংশ মানুষ এই রিভিউতেও না, কেন এই রিভিউ পেইড রিভিউ পাওয়া যায়, অনেকে রিভিউ শুধু অ্যামাজনের প্রোডাক্ট রিভিউর উপরে ইনকাম করে, এটা একটা সাইট। তো এখন দেখা গেল আমি যে কাস্টমার, আমি ওই অ্যামাজনের রিভিউতে বিশ্বাস করি না, আমি আমার মতো বিশ্বাস করে আমি গুগলে সার্চ দিলাম বেস্ট এইচপি ল্যাপটপ রিভিউ 2002, এদের সংখ্যা কত একটু অ্যান্সার করেন কেউ, এদের সংখ্যা কত? একটা করে অ্যামাজনের তো 25 ভাগ গেল বা 20 ভাগ গেল, কিন্তু এদের সংখ্যা কত যারা গুগলে এরকম করে কোনো প্রোডাক্ট পারচেজ করার আগে রিভিউ দেখতে চায়, এরকমের সংখ্যা আছে কত? এরকম সংখ্যা 30 জন। এটাকে মানে কম বেশি তো হবে, রেশিও তো হবে, কিন্তু ধরে নিন 30 জন এরকম ব্যক্তি আছে যারা এখান থেকে ডিরেক্ট গুগল থেকে সার্চ করে। সার্চ করার পর তার যে অনেকগুলো কিওয়ার্ড, যদি কোনো স্টুডেন্ট সার্চ করে তখন স্টুডেন্ট এভাবেই সার্চ করবে, ফর স্টুডেন্টস, তারপরে এটাও স্টুডেন্টস এর জন্য, অথবা $500 নিচে যদি কারো বাজেট থাকে সে এটাও নিতে পারে। তো যাক আমি ধরেন $500 নিচে কি আছে, আমি এরকম একটা, এটাই আমার পছন্দ বা আমি এই কাস্টমার যে আমি এটা চাচ্ছি এরকম, তখন আমাকে প্রথম 10টা রেজাল্ট গুগল আমাকে শো করবে, যে 10টার মধ্যে আমি এখন কেনার আগে আমি প্রথম 2টা 3টা 4টা 5টা যাই হোক, যে যত সময় দিয়ে খরচ করে, কারণ কিনবে তো জিনিসের টাকাটা এখানে ব্যয় করবে, $500 খরচ করবে, সে 2টা 3টা সাইটে যাবে, যাওয়ার পরে এই তার $500 নিচে কি কি এইচপি ল্যাপটপ আছে 2020 এই সালের মধ্যে, তারা সেখানে একটা রিভিউ পড়া শুরু করবে। আমি প্রথমে এই সাইটটা পাইলাম, যে প্রথমে গুগল এটাকে ফার্স্ট র্যাঙ্কিং দিয়েছে, দি বেস্ট ল্যাপটপ আন্ডার $500 ইন 2020। এখন সে মোটামুটি নিচের দিকে স্ক্রলিং করবে, তারপর এখানে ইন্ট্রো আছে, ইন্ট্রোতে তার যে কিছু ধারণা দেয়া আছে, দ্য বেস্ট ল্যাপটপ আন্ডার $500 অন রিভিউ আনসেটেড বিকজ ইউ ডিডন্ট পে দ্য প্রিমিয়াম প্রাইস। সে তার প্রথম ভূমিকাতেই $500 মানে প্রাইস দিয়ে কিনে, সে কি কি জিনিস তার মাথায় নিয়ে সামনের দিকে আগাইতে হবে, কি কি এর মধ্যে ল্যাপটপ গুলো আছে, ডিটেলস এখানে পুরোটা পড়ে এই ধারণাটা এখান থেকে পাওয়া যাবে। রিভিউ পড়ার পর সে কি কি পাবে, এবং তারা কতগুলো ল্যাপটপকে আগে থেকেই তারা রিভিউ করার পর দেন এই 10টাকে, এই টপ 10টাকে তারা বাছাই করছে, সেটার ব্যাপারেও কিছু বলা আছে প্রথমেই। এটা লেখার পরে এবং সে এরকম 20 টাকা দিছে, এই 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4 নম্বর, এবং 9টা সে দেওয়া আছে, হ্যাঁ 9টা, এটা টপ 9 দেখছে হয়তো বা। তো $500 নিচে 9টা এরকম তারা অনেক ডজন খানিক ল্যাপটপ রিভিউ করে 9টাকে তারা বেস্ট হিসাবে সিরিয়াল করছে 1 2 3 4 5। এখন অ্যাজ এ কাস্টমার প্রত্যেকটা এক তার এটাও পড়বে, যেহেতু সবই $500 নিচে বা $500 আশেপাশে, তখন এটা পড়বে, এটা পড়ে যদি তার সবকিছু ভালো লাগে, রিভিউ পড়ে ভালো লাগে, তার চাওয়ার সাথে যদি মিলে যায়, তাহলে সে অ্যামাজন থেকে এখান থেকে যাবে, এটা সাইট থ্রোতে সে অ্যামাজনে যাচ্ছে। এরপরে দ্বিতীয়টা এরকম, তো আমি একটাতে যাই যে আমি 2 নম্বর ব্যক্তি, আমি 2 নম্বরটা আমার পছন্দ হয়েছে আমার বাজেটের সাথে, আমি এটাতে চলে যাচ্ছি। তখন দেখেন এটা সাইটের থ্রু তো সে অ্যামাজনে গেল, এখানে ডিরেক্ট কিন্তু অ্যামাজনের সার্চে যায়নি, সে গুগলে গিয়েছে, গুগল থেকে একটা সাইট তাকে রিকমেন্ড করেছে, গুগল তাকে 10টা, সে প্রথমটা সাইটে গিয়ে প্রথম দ্বিতীয় বা 3 নম্বর ল্যাপটপটা পছন্দ হয়েছে, সেখান থেকে সে অ্যামাজনে আসছে। এইভাবে অ্যামাজন আসার পর তার মনে হয় এখান থেকে সে যেটাই কিনুক না কেন সে কমিশন কিন্তু ঠিকই পেয়ে যাবে। কেউ যদি দ্বিতীয় সাইট থেকে সেফ ভাবে আসে, যে প্রথম সাইটটা গিয়েছে পছন্দ হয় নাই, তো দ্বিতীয় সাইট থেকে দেখবে যে দ্বিতীয় কি কি আছে। তো প্রথমে এই ব্যক্তিটা 1 2 3 4 5 6টা ল্যাপটপ, 5টা ল্যাপটপের একটা সিরিয়াল দিয়েছে, ল্যাপটপের দামও আছে 249 400 365 400। কেউ যদি মনে করে আচ্ছা 449 একটু দেখে আসি, এটা ক্লিক করে সরাসরি সে কিন্তু ওখানেই যাবে, অ্যামাজনে যাবে। আর যদি কেউ রিভিউ পড়তে চায়, থিঙ্ক লং টার্ম চিন্তা ভাবনা করে যদি কেউ কিনতে চায়, তাহলে পড়তে থাকবে, ভিডিও আছে দেখতে থাকবে, দেখতে দেখতে যদি কোনো একটা ভালো লাগে, তখন ধরেন আমার এখান থেকে কোনো লিঙ্ক অবশ্যই ইউজ করা আছে, আমরা দেখি কোনো লিঙ্ক পাই কিনা, মাইক্রোসফট, গুগল স্টেডিয়া, কোন একটা সে লিঙ্ক পাবে।
এই যে লিঙ্ক আছে, ওয়ালমার্ট থেকে যদি কিনতে চায়, অ্যামাজন থেকে যদি কেউ কিনতে চায়, অ্যামাজন থেকে যদি কিনতে চায় এখান থেকে তাকে অ্যামাজন দিবে, অথবা ওয়ালমার্টের সাথে তার অ্যাফিলিয়েশন নেওয়া আছে, সে ওয়ালমার্ট থেকে চাইলে কিনতে পারে। তার মানে দুইটা জায়গা থেকে সে তার ইচ্ছা আছে এরকম অ্যাফিলিয়েশন যে কোনো সাইট থেকে, যারা এরকম প্রোডাক্ট বেস করে ই-কমার্স বিজনেস করে, আমরা যে কোনো সাইটের অ্যাফিলিয়েশনে কাজ করতে পারি যদি আমাদের একটা সাইট ভালোভাবে ডেভেলপ করতে পারি। শিখবে অ্যামাজন দিয়ে, তার অর্থ এই না যে অ্যামাজনে শুধু বিক্রি করতে পারবো, আমরা অ্যামাজনকে অ্যাড করতে পারবো, পাশাপাশি ওয়ালমার্টকে করতে পারবো, ইবিওকে করতে পারবো, সাইটটাকে ওই পরিমাণে যদি আমরা ভালো পরিমাণ ট্রাফিক নিয়ে আসতে পারি। তাহলে এইটা হলো সেকেন্ড অপশন, 30% ইউজার এইভাবেই গুগলের কাছ থেকে যায়, গুগল থেকে অ্যামাজনে যাচ্ছে। আর একটা অপশন করে, সেটা আমি আরেকটা যাচ্ছি, সেটা হলো আমি দেখেন সোশ্যাল মিডিয়া ইউজ করে যায়। আমি বলছি সোশ্যাল মিডিয়া থেকে 30-50 ভাগ আমাদের শেষ ডিরেক্ট আমাদের হচ্ছে সাইট কেন্দ্রিক এবং সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউব বড় আছে, পিন্টারেস্ট আছে, তো আমরা ইউটিউবে যাচ্ছি প্রথমে। আমরা ইউটিউব থেকে সেম একটা জিনিস সার্চ দেখি ইউটিউব আমাকে কি কি রিকমেন্ড করে, কোনো ব্যক্তি পড়তে পড়তে তো ভালো লাগে না, দেখে ভিডিও আকারে কোনো কিছু শর্ট রিভিউ আছে কিনা, এরকম সংখ্যাও আছে। ইউটিউব থেকে সংখ্যা হয় 20 ভাগের মতো, 15 থেকে 20 ভাগ ইউটিউব থেকেও যায়। তা আমি এখন যাচ্ছি বেস্ট এইচপি ল্যাপটপ, সেম জিনিসটা দিচ্ছি, ল্যাপটপ 2020। এখানে আমাকে এবার ইউটিউব তার রিকমেন্ড করছে প্রথমে এরকম, এখানে প্রায় 25টা সাইট আর 25টা তার চ্যানেল আছে প্রথম, যেগুলো র্যাঙ্কিং আছে এই কিওয়ার্ডের উপরে। আমি প্রথম 2টা 3টা যাচ্ছি, নিচের দিকে যাওয়ার দরকার নেই, আমি জাস্ট দেখানোর জন্য আমি এটাতে যাই, 5 বেস্ট এইচপি ল্যাপটপ 2020। আমি এই চ্যানেলটা যখন যাচ্ছি, তখন এই চ্যানেল 5টা এইচপি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে সে রিভিউ করছে। রিভিউটা কি টাইপের, 1-2 মিনিট একটু এটা অ্যাডটা যাকে স্কিপ করে দিয়েছি। এবার 13 মিনিট একটা ভিডিও তৈরি করছে, সে ভয়েস ওভার দিয়েছে, তারপরে এখানে প্রত্যেকটার আবার রিয়েল ভিডিও আছে দেখেন। এটা রিয়েল সরাসরি ভিডিওর পাশাপাশি ভয়েস দিয়েছে। এরপরে লাস্টে সে দেখেন নিচে কত কি দিছে, এইচপি স্টোরে সরাসরি, এখানে একটা স্টোর আছে সরাসরি ডিরেক্ট, অ্যামাজন আছে, এটা আরেকটা সাইট, মানে কয়েকটা 2টা সাইটের অ্যাফিলিয়েশন লিংক সে এখানে প্লেসমেন্ট করছে। এখান থেকে যে কোনো একটাতে যাই, সে অ্যামাজনে নিয়ে যাচ্ছে। তার মানে এটা একটা মাধ্যম। তার মানে আমি এটা বোঝাতে চেষ্টা করতেছি, অ্যামাজন ডিরেক্টও কেউ কিনছে, সাইট থেকে সাইট হয়ে ঘুরে অ্যামাজনে যাচ্ছে, ইউটিউবে আসার পর ইউটিউব থেকেও অ্যামাজনে যাচ্ছে। আবার আমি একটু পিন্টারেস্টে যাই, আর একটা সোশ্যাল মিডিয়াতে যাই, আমি এখন একটু পিন্টারেস্টে যাচ্ছি। ইউটিউবের পরেই পিন্টারেস্টের অবস্থা। আমরা একটু পিন্টারেস্টে যে আমরা একটু সার্চ করি, এখানে সার্চে বা পিন্টারেস্ট কিন্তু নিজস্ব একটা অ্যালগরিদম, গুগলের সাথে তার কোনো সম্পর্ক নাই, সে তার নিজস্ব সার্চ ইঞ্জিন ইউজ করে, তাদের নিজস্ব অ্যালগরিদম আছে। তা আমরা দেখা গেল আমি এখন এখানে সার্চ করি সেম জিনিস, বেস্ট এইচপি ল্যাপটপ 2020। দেখেন এটা আমি পিন্টারেস্টে এসে সার্চ করছি কথাটা, এই কিওয়ার্ডটা দিয়ে। আমাকে শুধুমাত্র অনেক, কারণ এখানে ইমেজ নেই, মানে ম্যাক্সিমাম কাজ কারবার হয়, ভিডিও অপশনও যেহেতু আছে, কিন্তু ভিডিও বেশি একটা কাজ মানে এখানে কেউ পিন করে না, ম্যাক্সিমাম ইমেজ দিয়ে সব পিন করে। তা আমাকে সব আমার ওই কিওয়ার্ড ধরে ধরে আমাকে এইচপি ব্র্যান্ডের যতগুলো আছে প্রথম দিকে আছে। তা আমি যদি যে কোনো দেখি আমাদের এখানে রিং একটাতে যাই, যে কোনো একটাতে ক্লিক করি, দেখি আমাকে সে কোথায় নিয়ে যাচ্ছে, সে একটা সাইটে নিয়ে যাচ্ছে। এই সাইটে রিংটা আছে, আমি যদি সাইটে যাই, আর এক দেখি অ্যামাজন থেকে ডিরেক্টও আছে কিনা, অ্যামাজন থেকে আমরা কোনো ডিরেক্ট কোনো সেলার পাই কিনা, আমরা একটু দেখি এখানে এটা দেখি আছে কিনা। ইউটিউবে, এখানে ইউটিউবে নিয়ে যাচ্ছে, তার মানে পিন্টারেস্ট থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, কেউ সাইটে নিয়ে যাচ্ছে তার ট্রাফিক বাড়ানোর জন্য, অর্গানিক ট্রাফিক। এটা যে আমার যদি কেউ পিন্টারেস্ট, দেখেন এই ব্যক্তিটা আমার কি করবো, পিন্টারেস্ট একটা পিন করছে, পিন করার পরে সে সাইটে নিয়ে আসছে, সাইট থেকে এখন দেখবেন আমাকে কোনো একটা জায়গায় অ্যামাজনে নিয়ে যাবে, অথবা ওয়ালমার্টে কোনো একটা জায়গায় সে আমাকে নিয়ে যাবে। তার মানে সে একটু ঘোড়ায় নিয়ে এসে আমাদেরকে মানে জিনিসটা বিক্রি করাবে, কেনার জন্য সে আগ্রহ করাবে আমাকে। এখানে হয়তো ওয়ালমার্ট কোন একটা জায়গায় পাবো, কোন একটা লিংকে গেলে আমরা দেখতে পাবো তার একটা, এখানে আমরা অ্যাডসেন্স তো আছে দেখতে পাচ্ছি, আমাদের অ্যাডসেন্স এই সাইটের মধ্যে আছে, প্রচুর পরিমাণে অ্যাডসেন্স আছে এগুলো। এই যে অ্যামাজনের ব্যানারও আছে, এটা ব্যানার অ্যাড বলে, ব্যানারও আছে। তার মানে নানান ভাবে সে ইনকাম করতেছে এখান থেকে, যে অলরেডি আমাজনে যাওয়া যাবে। এটা যে আমাজনের ক্লিক আছে, এটা ইউকে এর একটা সাইট, অ্যামাজন কং ইউকে থেকে নিচ্ছে, সে নিচ্ছে পিন্টারেস্ট হয়ে। কিন্তু দেখেন পিন্টারেস্টের ডিরেক্ট অ্যামাজনের আমরা কিছু লিংক খুঁজে পাবো, এই ব্যক্তি ইউটিউবে নিয়ে যাচ্ছে, আমরা দেখি ইউটিউব, এই যে অ্যামাজন দেখেন একটা পাওয়া গেছে, এইচপির কথা বলে দেখেন পিন্টারেস্ট থেকে সরাসরি সে অ্যামাজনে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে চাই যে আমরা এই জিনিসটা এখন ক্লিয়ার হইলাম যে আমাদের অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করতে গেলে আমাকে কোথায় কোথায় ফোকাস করতে হবে। নাম্বার 1, অ্যামাজন যে সার্চ ইঞ্জিন যারা ডিরেক্ট ইউজ করে, এখানে আমার ফোকাস করার কিচ্ছু নাই, কারণ এটা আমরা যেহেতু অ্যাসোসিয়েট, অ্যামাজন আমাদের কোনো
বিক্রি করার মতো অ্যাকাউন্ট নাই। যারা বিক্রি করে এদেরকে এফবিএ বা সেলার অ্যাকাউন্ট বলে, সেটা ভিন্ন জিনিস। আমি ওই পদের না, আমরা অ্যাসোসিয়েটস, আমরা আমাদের হয়ে কাজ করব। তাহলে এই অপশনটা বাদ, প্রথম 20 ভাগ 25 ভাগ কাস্টমার আমি পাবো না, কখনোই পাবো না। 75 অথবা 70, এই 70 জন কাস্টমার আমার হাতে আছে। আমি তাদেরকে আমার সাইট ডেভেলপ করে কিওয়ার্ড র্যাঙ্কিং করে আমি তাকে নিয়ে যেতে পারি। আমি ইউটিউবে ভালো চ্যানেলে কিছু কোয়ালিটি কন্টেন্ট বা ভিডিও তৈরি করে, রিভিউ টাইপের ভিডিও করে, বা যেভাবে কিছু করা যায় কিওয়ার্ড অপটিমাইজ করে, আমি যদি প্রপার ওয়েতে কাস্টমাইজ করে চ্যানেলটাকে ক্রিয়েট করতে পারি, কিছু কোয়ালিটি কন্টেন্ট দিতে পারি, সে ভিডিও আকারে দিতে পারি, স্লাইড আকারে দিতে পারি। সেটা কিভাবে করবো, এটা তো ক্লাসের মধ্যে আমরা এইসব ক্লাসগুলোতে দেখবো। আমরা তাহলে এখান থেকে আমরা রেভিনিউ নিতে পারি অ্যামাজনে পাঠিয়ে দিয়ে। প্রিন্টার্স দিতে আমরা অ্যাকাউন্ট কাস্টমাইজকে প্রিন্টার্স থেকে আমরা অ্যামাজনে নিতে পারবো। টুইটার যদি এরকম খোঁজ করি, টুইটারে এরকম পাওয়া যাবে, এবং ইনস্টাগ্রামে খোঁজ করি, ইনস্টাগ্রামে পাওয়া যাবে। এরকম 4টা সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করে অ্যামাজনে দেখে বাকি 7 সাইট এবং সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা নিয়ে আমরা 70টা কাস্টমারকে আমরা নেওয়ার মতো অপরচুনিটি আছে। এখন এগুলো আমি পাবো কিভাবে, সেটা হলো আমাদের শেখার বিষয়। কিভাবে আমরা আমাদের কিওয়ার্ড গুলোকে অপটিমাইজ করবো, যেসব নিশ বা যে প্রোডাক্ট নিয়ে আমি কাজ করা শুরু করব, সেই প্রোডাক্টের সাথে আনুষঙ্গিক যত কথাবার্তা দুনিয়াতে হয়, মানুষ যেগুলো নিয়ে কথাবার্তা বলে বিভিন্ন জায়গাতে, সেই কথাগুলো আমাকে বের করে করে ওই কথাগুলো আমার সাইটের মধ্যে, আমার চ্যানেলের মধ্যে, আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টের মধ্যে এগুলো নিয়ে আমি নাড়াচাড়া করবো, কথাবার্তা বলবো। সেগুলো ইউজ করে আমাকে কাস্টমার কোনো না কোনোভাবে খুঁজে পাবে। এই পুরা প্রক্রিয়াতে হয় অ্যামাজনের বিক্রি। এখন যেটা দেখাবো কিভাবে সাইট থেকে যে সাইটে আসলো কিভাবে। এই যে একটা সার্চ গুগল যখন দিব বেস্ট ল্যাপটপ, সে এই প্রথম 10টা যে আমাকে বের করে দেখাইলো, এটা কিভাবে করবো? কোনোটা একটা অ্যালগোরিদম অবশ্যই কাজ করছে, কোনো একটা মেকানিজম কাজ করে। আমার কিওয়ার্ড ছিল এটা বেস্ট এইচপি ল্যাপটপ 2020 আন্ডার $500। তো এই জিনিসটা সার্চ করার পরে যখন এই রেজাল্ট গুলো আছে, তাই দেখা যায় তাদের 3টা জায়গায় প্রথমে ফোকাস থাকে। আমার এই সেম কথার সাথে যাদের টাইটেলে হুবহু মিল আছে। দেখেন প্রথমে দেখেন টাইটেল, এটাকে টাইটেল শো করতেছে, হেডিং 1 যেটাকে বলে। এই টাইটেলের মধ্যে বেস্ট আছে, ল্যাপটপ আছে, আন্ডার আছে, $500 আছে, 20ও আছে, একবারে হুবহু কাছাকাছি মিলে গেছে। তো গুগল মনে করছে আমি মানে এই সাইটটাই পারফেক্ট একটা সাইট, অথবা এই পোস্টের আর্টিকেল হেডিংটাই পারফেক্ট হবে এই ব্যক্তির জন্য, যেহেতু উনি এটা সে আমার কাছে খোঁজ করতেছে। এইটা নাম্বার 1। দ্বিতীয়টাতে দেখি বেস্ট ল্যাপটপ আন্ডার $500, এটাও কাছাকাছি আছে। এখানে আন্ডার আছে, $500 আছে, এখানে 9 বেস্টটা অতিরিক্ত। কাছাকাছি যে একটা পাচ্ছে, 2টা পেয়েছে, এই 2টা আগে দিচ্ছে। তারপর যত সিমিলার কিছু পিস আছে সেগুলো আস্তে আস্তে নিচের দিকে নিয়ে স্থান দিচ্ছে। এভাবে আবার কিছু কিছু কাছাকাছি থাকার পরে কেন আরো পরে, সেটা আরো কিছু ফ্যাক্টরের মধ্যে কাজ করে যে কেন। তার মধ্যে এখনো দেখতেই পাচ্ছেন আমাদের কিছু এক্সটেনশন যেহেতু দেয়া আছে, যে ডোমেনের বয়স আছে, অথরিটি আছে, তাদের কন্টেন্টের কোয়ালিটির পরে পেজ অথরিটির ব্যাপার আছে। এই ব্যক্তিটা ডোমেন স্কোর 88 শো করতেছে এখানে, এটা একটা এক্সটেনশন। সেই এক্সটেনশন দ্বারা এটা আমরা করতে চাচ্ছি, যে এসইও কোয়াক একটা এক্সটেনশন। এরপরে এখানে দেখা যাচ্ছে এক্সটেনশনটার নামটা কি? আমরা এক্সটেনশনে আজকে ক্লাসে কথা বলবো, আমাদের আছে। হ্যাঁ, আমরা এটা পিসি সেটআপ যে আমাদের ক্লাসের মধ্যে আছে, সেটার মধ্যে আমরা দেখতে পাবো। দেখেন আমাদের এখানে বলা আছে পিসি এনভায়রনমেন্টটা, এর মধ্যে আমরা এইগুলো ডিসকাস করব। তবে দেখা গেল এই এই স্কোরিং এর কারণে, নানান কারণে এই টপ 10 সাইটটাকে আমার কিওয়ার্ডের সাথে সমন্বয় করে গুগল তাদেরকে পর্যায়ক্রমে আমাদেরকে ডিসপ্লে দেখাচ্ছে, তোমরা তাকে এইটা হইতে পারে প্রথম, তারপর তোমার এইটা হইতে পারে, এখন তুমি এর মধ্যে খুঁজে পাবে আশা করি। এরকম গুগল এই চিন্তা ভাবনা করে রিজাল্ট গুলোকে দেখায়। এখন ধরেন এইরকম একটা সাইট আমার আছে, এটাই আমার সাইট। এখন এটা বোঝাচ্ছি। এখন এই একটা কিওয়ার্ড, এইটা নিয়ে আমি আমার টাইটেল বা আমি আমার কথাবার্তার মধ্যে, আমি আমার পুরো 4000 5000 কন্টেন্টের মধ্যে এইটাকে ফোকাস করে, এটার আনুষঙ্গিক আরো যত কথাবার্তা হয় সেগুলো আমি ধরেন নিচে যতগুলো সাজেস্ট করতেছি, ইনস্ট্যান্ট সাজেস্ট আমাকে দেখাচ্ছে, সবগুলো সমন্বয় করে আমি আমার কন্টেন্টকে খুব একটা মানে এমন ভাবে অপটিমাইজ করা আছে, যেটা প্রপার একটা ইনফরমেশন দেওয়া ট্রাই করছি এই কিওয়ার্ডের উপরে। এরকম হইলে কি হবে, এরকম আমার কিওয়ার্ড ধরুন এটা র্যাঙ্ক করে বসে আছে। এরকম কিওয়ার্ড যদি কেউ সার্চ করে, এখানে দেখেন সার্চ ভলিউম যদিও 0, আমি একটু সার্চ ভলিউম আলাটা নেই, এটা একটা ওভার এক্সটেনশন। আমরা দেখি এইটার সার্চ ভলিউমটা দেখি, তাই এটার সাথে যেহেতু ভলিউমটা লাগবে। এটা দেখা যাচ্ছে মান্থলি সার্চ 2900, ট্যাপটোমেক্স এটা কম বেশি হবে, এক এক এক্সটেনশন এক এক রেজাল্ট দেখায়। তো বেস্ট এইচপি ল্যাপটপ 2020, এইটাই আমার কিওয়ার্ড, এটা দিয়ে আমার সাইট ধরেন এটা প্রথমটাই আমার সাইট। এই সাইটে এখন 2900 ভিজিটর আসে। এখন আমি কি বেনিফিট হবে, এটা ধরেন আমারও সাইট থেকে এরকম 2-3টা কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে গুগলের প্রথম পেজে, এবং প্রথম টপে 1 এ থাকতে পারে, 2 এ থাকতে পারে, 3 থাকতে পারে, বা 10-এর মধ্যে আছে, প্রথম পেজে 10-এর মধ্যে আছে। তো প্রথম যে ব্যক্তি থাকবেন এই সাইটের মধ্যে, তাদের একটা হিসাবটা কিভাবে করা হয়, আমরা একটু ক্যালকুলেটরে যাই।
দেখা গেল এই কিওয়ার্ড আমার এবং এই সাইটটাও আমার, তাই আমি কেমন ধরনের আর্নিং করতে পারবো এই সাইটটা দিয়ে, এই কিওয়ার্ড দিয়ে। টোটাল সাইট না, কিন্তু আমার সাইটের মধ্যে আরো কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে, কিন্তু এই কিওয়ার্ড দিয়ে আমি যদি র্যাঙ্ক করে থাকি, প্রথম পজিশনে আসি, তাহলে কেমন হবে? 2900, এটা আমার টোটাল মানুষ আসে। 2900-এর মধ্যে ধরা হয় যে 60% থেকে 70% মানুষ প্রথম ইউআরএল সবাই কি করে, মানে ক্লিকটা করে সে যাওয়ার ট্রাই করে, প্রথমটা থেকে মিস করে খুব কম। তারপর অনেকেই দেখে টাইটেলের সাথে সমন্বয় হয়ে তার যদি ভালো না লাগে, এখানে অনেক কিছু ইস্যু আছে, মেটা ডেসক্রিপশনের ইস্যু আছে। মেটা ডেসক্রিপশন মানে পড়তে যে দেখি ওইটা না, এটা শুধু এটা দেখলাম, কিন্তু ভিতরে কিছু এই যে এখানে কিছু সংক্ষিপ্ত জিনিস থাকে, এগুলোকে মেটা ডেসক্রিপশন, এগুলোর মধ্যে অনেক কিছু আইক্যাচি ওয়ার্ড থাকে, মানুষকে কনভার্ট করার মতো কিছু কথা থাকে আইক্যাচি। এগুলো দেখা গেল যে গেট এ গ্রেট কালেকশন অফ এইচপি ল্যাপটপ, ধরেন এই কথাটা কারো কাছে হয়তো মনে ভালো লাগছে, তাই এই সাইটটাতে আমি গেল, সে পজিশনে পাশে থাকার পরেও এটা তার পছন্দ হয়েছে যে কালেকশনটা তার দেখা দরকার, সে এখান থেকে গিয়েও পারচেস করতে পারে। আমরা দেখাচ্ছি প্রথম পজিশনে যদি কেউ থাকে এরকম এই একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের ভয়ে 2900, এখান থেকে যদি 60%, একটু কমের ঠাই ধরলাম, ইন্টু 60% মানুষ আমার সাইটে প্রবেশ করতেছে, তাই কি হবে, সরি এখানে আবার 2900 ইন্টু যদি আমি 60% করি, তাহলে দেখা যাচ্ছে এখানে 1740 জন মানুষ আমার সাইটে ভিজিট করতেছে। এই সাইটটা আমার প্রথম র্যাঙ্কিং, ধরেন এটা আমার প্রথম সাইট, আমি এগুলো একটু ডিবেট করে দিই। এটা আমার প্রথম সাইট, এটা আমার সাইট, আমার কিওয়ার্ড ধরে ওই 2900 থেকে 60% মানুষ আমার এই সাইটে 1740 জন আমার সাইটে আমি নিয়ে আসতে সক্ষম হয়েছি। এই 1740 জনকে কিনবে না, কখনোই কিনবে না। কিছু মানুষ এসে পড়বে, কিছু মানুষ দেখে চলে যাবে, কিছু কেউ 1 মিনিট থাকবে, কেউ 3 মিনিট থাকবে, কেউ পড়ার জন্য বা কেনার জন্য বেশ সময় নিয়ে পড়ে সে ফাইনালি অ্যামাজনে যাবে। তো এখান থেকে ধরা হয় যে আমার এটা তো কাস্টমার অর্ডার আমি 1740 60% গুগল থেকে নিয়ে আসছি, এটা আমার সাইটে নিয়ে আসছে, এটা পর্যন্ত আমি ফাইনাল করতে পারছি। এইটা নিয়ে আসার পরে একটা বেনিফিট আমি কি পাবো, যদি আমার সাইটে অ্যাডসেন্স থাকে, দেখেন ডানে বামে সাইটে সব জায়গায় অ্যাডসেন্স, এটাও অ্যাডসেন্স, এটাও অ্যাডসেন্স, নিচে উপরে সব জায়গায় অ্যাডসেন্স দেখাচ্ছে। তার মানে 1740 জন ব্যক্তি যদি আসে একটা কিওয়ার্ডে প্রতিদিন, প্রতি মাসে অ্যাভারেজে, তাহলে 1740 জন আসার কারণে কিন্তু এখানে 1000 ইমপ্রেসের জন্য অ্যাভারেজে দেখা যেতেছে, এখানে দেখা যাবে $1 $2 আসে, কথার কথা। খুবই সিম্পল। এখানে এখানে শুধু দেখার জন্য কোনো ক্লিক করে না। আর কেউ যদি নেমস্লিপে চলে যায় এখন ক্লিক করে, কেউ যদি এইটার জন্য কিছু করে দেয়, এই প্লাগইনটা কেনার জন্য কিনতে চায়, তাহলে সেটা তো ভিন্ন কথা। সেখানে $3 আছে, $5 আছে, এক এক ক্লিকের জন্য আর একটা রেট আছে, সেটা ভিন্ন। কিন্তু মোটামুটি ফ্রিতেই শুধু কাস্টমার আসার জন্য একটা ইনকাম পাচ্ছে 1740 জন ব্যক্তির কাছে এই কিওয়ার্ডের কারণে। সেকেন্ডলি অ্যামাজন থেকে কিভাবে ইনকাম করবে? এখন যে ব্যক্তি এই ল্যাপটপ কেনার জন্য আসছে 1740 থেকে ধরা হয় অ্যাভারেজে 60% থেকে 50, আরো অর্ধেক করে নেন, 30% মানুষ এখান থেকে অ্যামাজনে যাবে। এটার আবার 50%, 1740 আমরা পেয়েছি তো, 1740-এর 50% আমাদের কত আসে দেখি, ইন্টু 50%, সরি 50%, এখান থেকে দেখা গেল আমাদের 870 জন মানুষ এখন আমরা অ্যামাজনে নিয়ে যাচ্ছি। এই সাইট থেকে অ্যামাজনে যাচ্ছে বিভিন্ন লিঙ্ক ধরে ধরে, ওটা অ্যামাজনে গিয়ে পড়তে চাচ্ছে, অথবা অ্যামাজনে পারচেস করতে চাচ্ছে, অথবা অ্যামাজন আরো কিছু দেখতে চাচ্ছে যে সাইটের সাথে অ্যামাজনের রিয়েল জিনিসটা ঠিক আছে কিনা, বা ওই প্রোডাক্টটা অ্যামাজনে আছে কিনা। এটা দেখার জন্য সে কি করতেছে, সে অ্যামাজনে চলে যাচ্ছে, যাওয়ার পরে এরকম 870 জনকে আবার কিনবে না। 870 জন অ্যামাজনে ঠিকই পাঠাইতে পারছে আমি ফাইনালি, কিন্তু কিনাইতে পারবো না, কে কিনবে না অনেকে। এখান থেকে কতজন কিনতে পারে? ম্যাক্সিমাম যদি ভালো কোয়ালিটি থাকে, কোয়ালিটির কথার বিশ্বাস যেহেতু সে আগে থেকে বুঝে শুনেই অ্যামাজনে গেছে, এরকম যদি কোয়ালিটি হয়, তাহলে দেখা যায় এখানে ম্যাক্সিমাম 20 থেকে 25% কাস্টমার সে অ্যামাজন থেকে পারচেস করাইতে পারবে। তো ধরে নিলাম 20% মানুষ, এই 870 ইন্টু 20% মানুষ, মানে 174, যেটা 870 ইন্টু 20% মানুষকে আমি অ্যামাজন থেকে পারচেস করাতে সক্ষম হয়েছি, এটা প্রতি মাসে এই কিওয়ার্ডের এগেইনস্টে। তাই দেখা গেল এখন 174 জন মানুষকে আমি যদি কিনাইতে পারি, এই প্রোডাক্টের অ্যাভারেজ ভ্যালু কত, আমি একটা প্রোডাক্ট আমি যাই $519, ধরুন এই প্রোডাক্টের $519 আছে কিনা এটা দেখার জন্য কিন্তু কাস্টমার ফাইনাল এটা দেখার জন্য যে 519 আছে কিনা, বা কোনো অফার আছে কিনা, বা আবার বাড়ছে কিনা, এটা দেখার জন্য সে গেছে। এখন $519 যে প্রোডাক্ট দেখা আমি নিজেই পাচ্ছি না, সে আমাকে পাঠাইবে এখানে $519। আমরা দেখি তো এইটাতে যাই, সে পুরো একটা পেজের মধ্যে পাঠায় দিচ্ছে, এখানে প্রাইম ছিল কিন্তু এখন প্রাইমটা কাজ করতেছে না। দেখি দেখি এটা আমরা এটাতে কোন লিংকে চলে যায়, দেখি এটার মূল মডেল কত, এটা এসিআর এসপায়ার 5, এসিআর এসপায়ার 5 এখানে শো করছে।
এটা এরকম যদি ACRS5 আমাকে খুঁজে বের করতে হবে, এটা আমি কোথায় আছি এখন, অ্যামাজন ইনে চলে গেছি। যাক, এই সাইটটা ছিল ইন্ডিয়ার সাইট, অ্যামাজন ইন্ডিয়ার সাইট। এখানে ডলারে শো করছে, এখানে রুপিতে শো করতেছে, ব্যাপারটা হলো এই প্রবলেম। এই সাইটটা ইন্ডিয়ান, যদিও ডলারে দিছে, কিন্তু কোনো কারণে আমাকে কনভার্ট করে আমাকে অ্যামাজন ইন্ডিয়াতে নিয়ে গিয়েছে। তার লিঙ্কটা সে যে সাইটে কাজ করে সে অ্যামাজন ইনের লিঙ্ক, এই যে মানে অ্যামাজন যে ট্র্যাকিং আইডি ইউজ করছে যে ব্যক্তিটা, হয়তো তার লোকেশন মেবি অ্যামাজন ইন্ডিয়াতে, সে অ্যামাজন ইন্ডিয়াতে করছে। আমরা এইটা বাদ দিয়ে যদি আমরা আরেকটা সাইটে যাই, ধরেন এই সাইটটাতে একটু যাই দেখি, এটা বাদ দিই। এরকম মিসম্যাচ তো হওয়ার কথাই না, এরকম মিসম্যাচ হতে আমি যাচ্ছি ডলারে দেখে আবার রুপিতে কেন আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই ব্যক্তি ডলারেই এখানে রেখেছে কিন্তু ওখানে রুপিতে কনভার্ট করছে। আমরা এখান থেকে দেখি কোন একটাকে অ্যামাজনে নিয়ে যাওয়ার মতো কোনো লিংক পাই কিনা। এই যে এখানে দেখাচ্ছে, আমরা এখানে অ্যামাজনে গো হবে, এখানে যাই, $1688। আমাদের মাথায় রাখেন যে 174 জন পারচেস করাইতে পারছি অ্যামাজনে আমার একটা কিওয়ার্ডের কারণে। আসতে থাক, আসবে তো সময় নিচ্ছে। এখানে যেটা দেখাবে সেটা হবো অ্যামাজনে ওইটাই পেতে হবে, ওই প্রোডাক্টটাকেই পাইতে হবে। এই ব্যক্তি দেখি কোথায় অ্যামাজনে, এটা আরেকটা সাইট স্টোর hp.com এ সরাসরি অ্যাফিলিয়েশন তার নেওয়া আছে, সে এইচপি থেকে মানে বিক্রি করে দিচ্ছে, সে অ্যামাজনে নিচ্ছে না, সে সরাসরি এইচপি থেকে নিচ্ছে, কারণ এইচপি নিজেও অ্যাফিলিয়েশন দিয়ে থাকে। আমরা অ্যামাজনে দেখি একটু খোঁজ করি, এটা ব্যানার আছে যার কারণে ব্যানারটা যায়নি। আমার মূল কথা হলো এখান থেকে ধরেন আমাদের হিসাবটা আগে দেখাই, এইটা পেয়েছি দাঁড়ান, এখানে এখানে সরাসরি দেখাই। এই সাইডে প্রচুর পরিমাণে কন্টেন্ট, লোড হয়তো সময় নিচ্ছে। আমি বেস্ট না, এখানে সে বেস্ট বাই ওয়ালমার্ট আর এসপি, সে অ্যামাজনে কাজ করে না এই সাইটটা। আবার এখানে আমার অ্যামাজন আছে, সব মাল্টিনেশনাল। দেখি $2100 কি প্রোডাক্ট আছে। আমি শুধু বোঝানোর চেষ্টা করতেছি যে সেম লিংকে সেম প্রাইসে আদৌ এটা পাই কিনা। এটা বারবার আমাদের এখন এই অ্যামাজনকে আমরা চেঞ্জ করে আসি। আমরা এখানে এই যে ইন্ডিয়া আছে, আমরা এটাকে ইউনাইটেড স্টেট করে ফেলি। আমাদের সাইটটা সামহাও অ্যামাজন থেকে রিডিরেক্ট হয়ে ইয়েতে চলে গেছে, amazon.com। এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, কোন একটা প্রোডাক্টের থ্রুতে আমাদের amazon.in রিডিরেক্ট হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে চেঞ্জ করে ইউনাইটেড স্টেট আমরা করলাম। এখন আমরা দেখি এই গোয়াতে আবার একটু কাজ করা যায় কিনা। এবার দেখি কোথায় নিয়ে যাচ্ছে, ঘুরে সে অ্যামাজনে নিয়ে যাচ্ছে। যাক, আমরা এখন যে 174 জনকে যাচ্ছি, এটা ট্র্যাকিং আইডির জন্য তো প্রত্যেকটা প্রোডাক্ট রেডি হয়ে গেছে, যার এটা ঠিক করে নিতে হবে আমার। আমরা এখন 174 $519 $500 প্রোডাক্ট এরকম যদি হয়, তো এইচপি ল্যাপটপ থেকে এখন 2% দেয়, 2.5% দেয় এখন বর্তমানে যে নতুন কমিশনে। তো 2.5% যদি দিয়ে থাকে, তাহলে 174 ইন্টু $500 করে প্রোডাক্ট ছিল এক একটা ল্যাপটপের। প্রতি মাসে একটা কিওয়ার্ডের উপর বেস করে আমার সাইটটা থেকে অ্যামাজনকে আমি দেখি 174 ইন্টু $500 কত ডলার বিক্রি করতে সহায়তা করেছি, এত ডলার পরিমাণ বিক্রি করতে সহায়তা করছি। এখন এখান থেকে আমি 2.5% আমাকে কমিশন দেবে টোটাল ডলারের উপরে, 2.5%। ঠিক বেশি হয়ে গেল, 174 ইন্টু $500, এটা ডলার ইন্টু 2.5%, $2175 আমার মান্থলি ইনকাম হবে। একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ড হলো বেস্ট ল্যাপটপ। এই কিওয়ার্ডটার কারণে যারা সার্চ করে যাচ্ছে, এই আমার প্রথম কিওয়ার্ড, আমরা অনেক পিছনে চলে গেছে, ব্যাকে আসি। তার মানে একটা কিওয়ার্ড যদি আমি র্যাঙ্ক করাইতে পারি, এটা আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ড র্যাঙ্ক করার পর আমার সাইটটা যদি প্রথমে থাকে, তাহলে প্রথমে থাকলে যে জিনিসটা হবে $2100 আশেপাশে আমি একটা ইনকাম করব। এরপর যদি দ্বিতীয়টাতে হয়, তাই ওখান থেকে একটু রেশিও কমবে, ধরুন 10% মাইনাস করেন, তাই আমার হয়তো $1500 কাছাকাছি হবে। যদি আমার থার্ড ফোর্থ বা ফিফথ এর মধ্যে থাকে, তাই আমি 1000 থেকে $1500 ভিতরে আশপাশে ইনকাম করব। তাহলে আমার একটা কিওয়ার্ডের কারণে আমি এরকম ইনকাম করতে পারবো যদি আমার এরকম র্যাঙ্ক হয়ে যায় এবং এই ভ্যালুর যদি কোনো প্রোডাক্ট থাকে। এখন আমি হয়তো $200 প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারি, হয়তো আমি $100 প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারি, অথবা আমি $50-60 নিয়েও কাজ করতে পারি। তখন তার আর্নিংটা ওইভাবে হবে।
যেরকম প্রোভার হবে চুজ করবে, সেটা কিভাবে চুজ করবে, কোন প্রোডাক্ট নিয়ে আমি কাজ করবো সেগুলো পরের বিষয়। কিন্তু আর্নিংটা মূলত এভাবে যে সাইট যদি র্যাঙ্ক হয়ে যায়, একটা কিওয়ার্ড যদি মোটামুটি র্যাঙ্ক হয়, তার প্রোডাক্টের দামের সাথে অ্যাভারেজ ইউজ করলে মান্থলি যদি সার্চ ভলিউম যা আসে এটার অ্যাভারেজ 10% ফাইনালি আমি ইনকাম করতে পারবো। এটাকে সোজা এক কথায় যদি হিসাব দেখানো হয় যে আমার সাইট প্রথম পেজে আছে, প্রথম টপ 5 এর মধ্যে যদি থাকে, আমার ধরেন প্রতি মাসে যদি আমার সাইটে ধরলাম আমার সাইটে অ্যাভারেজে আমার মিনিমামটা ধরুন 1000 করে ভিজিটর আসে, আমার কোন একটা সাইট এরকম কিওয়ার্ড র্যাঙ্ক করে আছে, 1000 জন ভিজিটর আমার সাইটে প্রতি মাসে আসে, আর প্রোডাক্টের ভ্যালু যদি আমার এভারেজে $100 করে হয়, তাই 1000 মানুষ ভিজিটর আসলে আমি তো 10% এখান থেকে ফাইনালি, তো এখান থেকে ইন্টু 10% দেখি কতজন হয়, 100 জন। 100 জন আমি ফাইনালি আমাজনে নিয়ে যাব, এটা ফাইনাল কথা। 100 জন ইন্টু যদি আমার আবার 100 জন হয়, 100 জন ইন্টু আমার $100 প্রোডাক্ট থাকে, তাহলে আমি মোটামুটি এই $10,000 অ্যামাজনকে বিক্রি করতে সহায়তা করতেছি। এখান থেকে আমার যদি 4% আমি ক্যাটাগরি নিয়ে কাজ করি, তাহলে আমি মাস শেষে $400 ইনকাম করতে পারবো একটা কিওয়ার্ডের কারণে। এখন একটা সাইডে তো একটা কিওয়ার্ড কেউ র্যাঙ্ক করায় না, একটা সাইটকে মিনিমাম যাদের মিনিমাম 50,000 ওয়ার্ডের মধ্যে 20টা 30টা আর্টিকেল থাকে, তাহলে দেখা যাইতেছে যদি 10টা 15টা 20টা আর্টিকেল বা কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে থাকে, তাহলে আশেপাশে দেখা যায় $2,000-3,000 আর্নিং করা খুব ইজি যদি এই প্রসেসে সঠিকভাবে আগানো যায়। আর যেহেতু কম্পিটিটর, মূলত যেটা স্ট্যান্ডার্ড হয় যে আমরা মোটামুটি যদি 10টা কিওয়ার্ডকে উইদিন 6 বা 1 বছরের মধ্যে আস্তে আস্তে সাইটটাকে র্যাঙ্ক করাইতে পারি, তাহলে ওই সাইট থেকে 1,000, 1,200, 1,500, $2,000 খুব ইজিলি 6 মাস থেকে 1 বছর টার্গেট নিয়ে কাজ করা, কিওয়ার্ডের উপর ফোকাস করে কন্টেন্ট গুলো দেখা যায়, তাহলে আশা করি জিনিস এটা খুব সহজে হবে। এটা সাইট নিয়ে আমাদের এই যুদ্ধটা করতে হবে দীর্ঘ সময় ধরে। বাকি ধরেন এই যে আমাদের সোশ্যাল মিডিয়া যে 4টার কথা বলতেছি, এই 4টা নিয়ে যদি আমরা এই যে আমাদের ক্লাসের 2 মাস যদি 2 ঘন্টা সময় আমরা নিয়ে ফাইট করি, তাহলে দেখা যায় ওখানে আমার $1,000 তো 6 মাসের ব্যাপার, কিন্তু আমরা 200 থেকে 400 বা $500 আর্নিং করা যদি মোটামুটি টার্গেট নেই যে আমি উইদিন 6 মান্থের মধ্যে আমার সোশ্যাল মিডিয়া থেকে $500 এভারেজ মিনিমাম ইনকাম করব, তাহলে প্রতিদিন 2 ঘন্টা করে এভারেজ দিতেই হবে আপনাকে। আপনি যখনই দেন, সকাল বিকাল রাত্রে যখনই সুবিধা মতো দেন না কেন, 2 ঘন্টা আপনাকে নিজের কাছে নিজে ফাঁকি না দিয়ে এটা যদি দিতে পারেন, তাহলে $400 থেকে $500 এই শুধু সোশ্যাল মিডিয়া থেকে খুব সহজেই, যেখানে কোনো কস্টিং নাই, ফ্রি। কারণ আপনি কন্টেন্টের জন্য নিজে না পারলে পরে হায়ার করতে হবে কন্টেন্ট রাইটারকে, কিন্তু কন্টেন্ট যখন সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্টে যাবেন, তখন যে টেকনিকগুলো আমরা ক্লাসের মধ্যে শিখবো, এর জন্য আমাদের কোনো কন্টেন্ট রাইটারও লাগবে না, কাকে হায়ারও করতে হবে না। আমাকে কিছু গ্রাফিক্যাল কিছু জিনিস শিখতে হবে, আমরা ক্যানভা ইউজ করবো, ক্যানভা আমাদের প্রো ভার্সন আমাদের গ্রুপের মধ্যে থাকবে, সেটা আমরা স্বেচ্ছায় সবাই ইউজ করতে পারবো। আর তারপরে আরো যে সুবিধাগুলো আছে, আমাদের কিছু ফরম্যাট টেমপ্লেট দেওয়া থাকে, যে টেমপ্লেটটা ইউজ করে যদি কেউ ধরেন আমি একটা টেমপ্লেট বানাই দিলাম, ওইটার আদলে আপনারা যারা ফটোশপ পারেন, যারা ইলাস্ট্রেটর পারেন, তারা তো খুব প্লাস পয়েন্ট, তারা তো পারবেনই। আর যারা না পারেন, অনলাইনে অনেকগুলো সাইট আছে, ক্যানভার মতো আরো কিছু ফ্রি রিসোর্স আছে অনলাইনে, ওই সেম সাইজগুলো দেওয়াই থাকে বিভিন্ন মিডিয়ার জন্য। আপনি ওখান থেকে ফরম্যাটের সাথে আপনি শুধু আইক্যাসি ওয়ার্ডগুলো বসানো, ইমেজটা, প্রোডাক্টের ইমেজটা এখানে রিসেট করা, এইগুলো প্রপার অপটিমাইজ করার পর আশা করা যে আপনি এই সোশ্যাল মিডিয়াগুলো নিয়েই প্রতিদিন 2 ঘন্টা নিতে হবে, এটা আপনাকে ডিটারমাইন করতে হবে। শুধু একদিন দেবেন একবারে আধা বেলা, শুক্রবার পুরোটা দিন ফ্রি আছেন, পুরো সময় ধরে দিচ্ছেন, পরে 3 দিন খবর নাই, এরকম হলে হবে না। কন্টিনিউস, মানে যেটাকে কনস্ট্যান্টলি বলা হয়, এটা প্রতিনিয়ত করতে হবে। এরকম যদি ব্যক্তি থাকেন, তাহলে ইনশাআল্লাহ 2 থেকে শুরু করে 2 মাসের মধ্যে আর্নিংটার রাস্তাটা শুরু হয়। কিন্তু একটা $400 থেকে $500 সার্টেন লেভেল পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে মিনিমাম ধরে নেন 6 মাসের মতো সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকেন 2 ঘন্টা করে, আপনি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আপনার সময় তাকে দেন, তাহলে $500 আর্নিং করা খুব ইজি প্রসেস। এটা গেল আমাদের অ্যামাজন থেকে আর্নিং এর যে ক্ষেত্রটা, সেটা আমরা ডিসকাস করলাম। এখন আমাদের, আচ্ছা এখন সবাই আছেন তো নাকি ঘুমায় গেছেন, একটু জিজ্ঞেস করে হাই হ্যালো করি আবার। হ্যাঁ, ঠিক। সবাই আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে, না সবাই একেবারে নীরব তো, আমি আবার বুঝতেছি না সবাই ঠিক মতো আছে কিনা। না সবাই আপনার কথা বলতেছেন তো, এই জন্য কেউ কথা না বলছে ঠিক না। আছে, আছি। আচ্ছা এটুকু পর্যন্ত বুঝতে আমাজন থেকে কিভাবে রেভিনিউটা আসে আমার কাছে ফাইনালি কিভাবে আসে, এটুকু বুঝতে কি কোনো প্রবলেম আছে প্রসেসটা? না ঠিক আচ্ছা, আছে, বুঝতে পারছি। এখন আমাদের তাই বাকিটা আমাদের এখন শুধু থ্রোই আলোচনা, যে আওয়ার নিড এখন আমাদের কি করা দরকার পুরো প্রসেসটা হ্যান্ডেল করার জন্য। আমাদের নিশ হলো যে একটা নিশ মানে একটা সাবজেক্ট, একটা টপিক। ও আমি তো ল্যাপটপ দিয়ে দেখাইলাম, তা আমার পছন্দ ল্যাপটপ হলেই যে আমি দেখাইছি এটা ল্যাপটপ নিতে হবে এমন না। আমি এমন টপিক নেব, সেই টপিক নেওয়ার আগে অনেক ক্রাইটেরিয়া আছে, যেটাকে নিশ বলা হয় ইন্ডাস্ট্রিতে। তো নিশটা বাছাই করার জন্য কিছু পূর্ব শর্ত থাকে, সেইগুলো মেনটেন করে ফাইনালি আমি সিদ্ধান্ত নিতে পারবো যে আমি আমার জন্য এটা সুইটেবল কিনা, এটা নিয়ে আগামী 6 মাস 1 বছর কাজ করতে পারবো কিনা, বা আমার মনের কাছে ভালো লাগে কিনা। এমন কিছু প্রোডাক্ট আছে খুঁজে পাইছি প্রপার ওয়েতে পূর্ব শর্ত মেনটেন করে, কিন্তু আমার
আমার নিজের কাছে এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে ভালো লাগে না, সেটাও একটা ইস্যু আছে। তা আমরা এইটা প্রথমে আপনার নিশ বের করতে হবে, প্রথম প্রসেস। দ্বিতীয় হলো যে আমরা নিশ পাইছি, নিশ পাওয়ার পরে আমাদের ওইটা রিলেটেড কত ধরনের কথাবার্তা কত জায়গাতে হয় সেইগুলা নিয়ে আমরা সার্চ করে বের করে যে প্রক্রিয়াটা, এটাকে কিওয়ার্ড রিসার্চ বলা হয়। আর যে যে কথাবার্তা আলোচনা করা হয় এটাকে কিওয়ার্ড বলা হয়। তো এই কিওয়ার্ডটা আমাকে বের করতে হবে, কোন কিওয়ার্ডটা আমার জন্য সুইটেবল। নিজ যেমনি আগে দেখবো আমার জন্য সুইটেবল কিনা, কিওয়ার্ডটা আমার জন্য সুইটেবল কিনা, এটা নিয়ে আমি ফার্দার কাজ করতে পারবো কিনা, কম্পিটিটর কেমন আর প্রতিযোগী কেমন আছে সেটাও বের করা। এই পুরো প্রসেসটা কিওয়ার্ড রিসার্চের মধ্যে থাকে। এরপরে নিশ আমার শেষ, কিওয়ার্ডও আমার শেষ, এখন আমার কন্টেন্ট লাগবে। আমি তো কিওয়ার্ড বেস করি, তো কন্টেন্টকে আমাকে লিখতে হবে, নিজে লিখতে পারি অথবা কাউকে যদি দেখাইতেও হয়, কিন্তু এটা নিয়ে আমাকে ফোকাস করতে হবে পুরো কন্টেন্টের উপরে। তাহলে 3 নম্বর প্রসেসে কন্টেন্ট আমার রেডি করতে হবে। চতুর্থতে একটা সাইট রাখবে, আমি রাখবো কোথায় কন্টেন্ট গুলো, ওয়েবসাইট একটা ম্যানেজ করতে হবে। ওয়েবসাইটের জন্য ডোমেন হোস্টিং তো জানেন এর সাথে ইনক্লুড, ওয়েবসাইটের ভিতরেই ডোমেন হোস্টিং থাকে। ওয়েবসাইটটা আমরা পারি না, যারা পারেন না তাদের জন্য একটা চিন্তার কোনো এখানে কারণই নাই, কারণ এখানে আমরা যে পেজ একটা সিম্পল যে জানেন না সেরকম, আমি গত ক্লাসে একটা দেখাই, এরকম অনেক ব্যক্তি আছেন কিন্তু ক্লাসের ভিডিও দেখে বা আমি কিছু থেকে ডিরেক্ট সাপোর্ট দিয়ে তাকে অ্যামাজনের কোয়ালিফাই করার মতো যে সাইটটা যতটুকু দরকার অন্তত ততটুকু সুন্দরভাবেই ডিজাইন করতে পারতেছেন, একবারে মোটামুটি খারাপও না যেটা চলতেছেন না, ভালো মানেরই করতেছেন, সবকিছু অপটিমাইজ করে আমরা ডিজাইনটা করতে পারি এই ক্লাসের মধ্যেই। তো সেই সাইটটা আমাদের লাগবে। এরপরে আমাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং করতে গিয়ে কি এটাকে বলা হয় একটা এসইও প্রসেস, যে আমরা এটার মাধ্যমে আমরা এখানে অন পেজ আছে, অফ পেজ আছে, আমরা মার্কেটিং আমরা সাইটকে বিভিন্ন টেকনিক মানে মেথড গুলো ইউজ করে আমরা অফলাইনে করব, অনলাইনের মধ্যে অন পেজের কি কি জিনিস আছে সবগুলো পুরো প্রসেসটাই ধরে নিবা মার্কেটিং। এটা করে আমার পুরো জিনিসটাকে বিশ্বের বাজারে ছড়ায় দিব। এগুলো আমাদের রিকোয়ারমেন্ট লাগবে। এগুলো করবো কিভাবে, আগামী 2 মাসের মধ্যে আমাদের যে শিডিউলটা থাকবে এর মধ্যে পুরো প্রসেসটা আমরা শেষ করে ফেলবো, স্টেপ বাই স্টেপ, একটার সাথে একটা, এবং প্র্যাকটিক্যালি আমরা শুরুর ক্লাস থেকে নিশ আপনাদের নিয়ে একটা নিশ বাছাই করা শিখবো। আপনাদের নিশ আমি ক্লাসের মধ্যে চুজ করবো যে এটা আমি নিচ্ছি এই কারণে আমি এটা নিতে বাধ্য হয়েছি, বা আমি এটা আমার জন্য এটা সুইটেবল। সেম প্রসেসটা ফলো করে আমারটাও যদি কেউ সবাই নেন তাতেই কিন্তু কোনো অসুবিধা নাই, কারণ একটা নিশ আমি আপনি যদি ক্লাসে 10 জন 12 জনও হয় তাতেও অসুবিধা নেই। হাজার হাজার মানুষ এই নিশ নিয়ে কেউ না কেউ কাজ করতেছে অলরেডি আমার আমাদের দেশে বা দেশের বাইরেও। তো এই জন্য কোনো ইস্যু না। আমি যে নিশ নিব কিভাবে নিচ্ছি, এটার সাথে কিওয়ার্ড রিসার্চ গুলো কিভাবে করতেছি, সেই দিশে কিওয়ার্ড গুলো কোনটা আমার জন্য সুইটেবল, কোন কোন আঙ্গিকে আমি নিচ্ছি, কেন নিচ্ছি সেটা তো ডিসকাশন হবে। প্র্যাকটিক্যালি ওগুলো আমি নিচ্ছি, আপনারাও সেই প্রসেসে নেবেন। কন্টেন্টটা কিভাবে লিখতেছি, নিজে কিভাবে মেনটেন করতেছি, বা রাইটারকে যদি লিখতে হয় তাকে কি কি মানে ফলো করে লিখতে বলবো, দেওয়ার পরে রিটার্ন দেওয়ার পর আমি কিভাবে চেক করে দেখবো ওটা ঠিক মতো অপটিমাইজ আছে কিনা, এটা আবার ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা, এটা আবার কপি স্কেপ অনেক কিছু ইস্যু আছে এটার মধ্যে। কন্টেন্ট আমি চেক করে নেব এটা অ্যামাজনের কাছে সুইটেবল কিনা, গুগলের কাছে এটা পছন্দনীয় কিনা, সবকিছু অ্যানালাইসিস করে আমরা কন্টেন্টকে ফাইনাল করব। এটা হলো আমাদের পুরো প্রসেসের একটা অংশ, এটা আমাদের নিডস এই আগামী 2 মাসের মধ্যে। 3 নম্বরে কি আছে, আমাদের কোর্স সিলেবাসে কি কি আছে, এতগুলো প্রসেসটা আমরা কিভাবে এই অল্প সময়ের মধ্যে মেনটেন করব। আমাদের একটা দেখেন এই সিলেবাসটা সবার অনেকের কাছে আছে, এটা হলো টোটাল আছে মোটামুটি দেখি 30টা স্লাইড আছে। এখানে ক্লাস 1 ক্লাস 2, ধরুন আজকে আমাদের ক্লাস 1 এ আছে যে একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ থাকবে, যেটা আমার ওয়ার্কশপে আছে, এটা ইন্ট্রোডাক্টরি স্পিচের দরকার হয় নাই। সেটআপ পিসি এনভায়রনমেন্ট আমরা একটু পরে আসতেছি, আমাদের কিছু হোমওয়ার্ক আজকে থেকে থাকবে, শুরু হয়ে যাবে মোটামুটি। এরপরে ট্র্যাকিং শিটটা আমরা মেনটেন করব যে আমরা 2 ঘন্টা দিচ্ছি কিনা, এটা আমাদের লাগবে। তারপর আছে আর্নিংটা, আমি গতকালকে দেখাইছি, আমার 2টা সাইট থেকে দেখাইছি, তিনটা সাইট টোটাল আর কি গতকালকে দেখানো শেষ, লাইভে দেখানো আছে। তো এগুলো নিয়ে আর ডিসকাস করার দরকার নাই। তা আমাদের পুরো কন্টেন্টটা আমরা এটা দেখি কি কি আছে আমাদের। আমরা যদি সিলেবাসের প্রথম পেজে যাই, যাদের কাছে আছে এটা নিয়ে একটু হালকা ধারণা দিচ্ছি কি কি আমরা কভার করব। আমাদের টোটাল কন্টেন্ট যেগুলো কভার করব 2 মাসের মধ্যে, একটা নিজ বেস লাইভ প্রজেক্ট আমরা অ্যামাজনে কাজ করব প্রথমে। এটা অ্যাডসেন্স ফাইনাল শেষে যে আমরা শেষের দিকে আমরা এটা অ্যাপ্রুভালের মতো আমাদের সাইটের মধ্যে কন্টেন্ট রেডি করতে পারি, মিনিমাম দেখেন 10,000 অন্তত আর্টিকেল আমাদের হয়ে গেছে। তার মধ্যে ব্লগে কতগুলো আর্টিকেল আছে, ইনফরমেটিভ কতগুলো আছে, এইটার উপর বেস করে আমরা অ্যাজ এ ইন্টার্নের মতো যে মেডিকেল 5 বছর পড়ার পরে ফাইনালি আমরা বাছাই করব কোন কোন সাইটটা অ্যাডসেন্সে নেওয়ার জন্য অ্যাপ্রুভাল হচ্ছে, অ্যাডসেন্স যোগ্যতা অর্জন করছে, সেটা আমরা ক্লাসের মধ্যে ধরে ধরে রিভিউ করে আমরা ওইসব সাইটের জন্য অ্যাপ্রুভালের জন্য আবেদন করব যদি প্রয়োজন মনে করি যেটা হবে। না হলেও স্টুডেন্ট মানে 2 মাস পরে আমার সাথে বিচ্ছিন্ন এমন জিনিসটা আমরা লাইফ টাইম, এটা আমরা যতদিন বেঁচে আছি পরস্পর সবাই সাপোর্ট দিব, সবাই কম বেশি সাহায্য করবে, এটা নিয়ে আমরা কন্টিনিউ করবো আর্নিং একটা ভালো লেভেল না হওয়া পর্যন্ত, সোজা কথা। পূর্বের যদি কোনো অ্যাডসেন্স থাকে তাহলে
পূর্বে যদি কোনো অ্যাডসেন্স থাকে তাহলে একটা অ্যাডসেন্স তো 500টা সাইটে ইউজ করা যায়, জানা থাকার কথা, তাহলে তো আমার দরকারই নাই। এখন আর্নিং আসতেছে না কেন, এটা বের করে আমরা ওইটা অপটিমাইজ করব, আর্নিংটা বাড়ানোর জন্য যা যা করতে সেটা করতে পারবো। আর যদি আপনার আর্নিং অ্যাডসেন্স থেকেই থাকে তাহলে আপনি অ্যামাজনের মধ্যে ওই ট্র্যাকিং আইডি ওই কোডটা শুধু ইউজ করবেন, অ্যাডসেন্সের কোডটা। অ্যামাজন তো অ্যাডসেন্স অনুমোদন দেওয়াই আছে, তোমার এই কোডটা তুমি যে কোনো সাইটে ইউজ করতে পারো, অসুবিধা নেই তো। আমরা আপনি অ্যামাজনের সাইটের মধ্যে অ্যাডসেন্স করবেন, তবে কতদিন পর্যন্ত অ্যাডসেন্স দিবেন না, যতদিন অ্যামাজন আপনাকে ফাইনাল অ্যাপ্রুভাল না দেয় ততদিন পর্যন্ত আমরা অ্যাডসেন্সের অ্যাড ইউজ করব না আমাদের সাইটে, যাদের আছে অলরেডি। এই প্রসেসগুলো আমরা শিখবো, না হয় আবার কপি ভাইলেশনের কারণে আমাদের অ্যামাজন আমাদের এটা থেকে বিরত রাখবে, কারণ অ্যামাজন চায় না যে আমার আগে তুমি অ্যাডসেন্স আগে তুমি কাজ করো, এটা সে চাচ্ছে না। কিন্তু যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন এটা কোনো অসুবিধা হবে না, কারণ রিভিউ পরে এটা আমরা করব। এরপরে অ্যাডভান্স এসইও, পুরো এসইও প্রক্রিয়াটা অন পেজ অফ পেজ, পুরো অ্যাডভান্স ব্যাকলিংক কিভাবে ক্রিয়েট সবকিছু আমরা এর মধ্যে আছে। তারপর ফেসবুক মার্কেটিংটা এক্সট্রা অ্যাডভান্স লেভেলে আছে, কারণ ফেসবুক দিয়েও অনেক কিছু আমাদের লোকাল এখন কিছু বিজনেস আছে। আবার শুধু ফেসবুক দিয়ে যারা পেইড ক্যাম্পেইন করতে চায় কোনো প্রোডাক্ট অ্যামাজনের, তখন আমরা পেইড ক্যাম্পেইন করে কাজটা করতে পারবো, সেটা ফেসবুক দিয়ে আমরা কিভাবে করে সেটার একটা ব্যাপার আছে। এবং আছে ফ্রিল্যান্সিং উইথ ফাইবার, যদি কেউ আমরা ফাইবার থেকে স্পেশালি ফাইবার কেন্দ্রে কেউ চায় যে আমি এসইও এখন ভালো শিখছি, আমি ওয়েবসাইট ডিজাইন দেবো ভালো জানি, বা আমি পুরো প্রক্রিয়াটা আমি কন্টেন্ট লিখতে ভালো জানি, আমি কন্টেন্ট সার্ভিস দিব, তো ফাইবারে কিভাবে নিজেকে এঙ্গেজমেন্ট করা যায় তার স্কিলটাকে নিয়ে সেটার উপর, যেহেতু আমি ফাইবারে নিজেও কাজ করছি এবং আমি এখনো টুকটাক 2-1টা করে কাজ করা হয়, পুরো প্রক্রিয়াটা আমার জানা আছে। টোটাল তো এসইও কেন্দ্রে সবকিছু, তা আমরা ফাইবার নিয়েও একটা ক্লাস করবো, ফাইবার থেকে কিভাবে আমরা আমাদের স্কিলটাকে সার্ভিস করে গিগটা তৈরি করে আমাদের ওখান থেকে আমরা আর্নিংটা করতে পারি পাশাপাশি। এটা হলো ওভারঅল সিলেবাস। তারপর ক্লাস 1-এ কি কভার করবো, 2 কভার করবো, 3 কভার, এত ডিটেইলস আর যাচ্ছি না, এটারই ডিটেইলস আমাদের প্রত্যেকটা ক্লাসে ক্লাস বাই ক্লাস দেখানো আছে। আমি একটা জিনিস এটা যাই দেখি যে ক্লাস 24 বা 25-এর আমরা কোন ক্লাসে কোন কোন কাজ করব সবগুলো আছে, আপনার তো ডিটেইলস আপনাদের কাছে আছে, এটা দেখে নেবেন। আমরা একটা জায়গায় আছে একটা জিনিস, মজার জিনিস আছে এখানে, রিভিউ আর মার্কিং এর কিন্তু ব্যাপার স্যাপার আছে। হোমওয়ার্ক কতগুলো, মার্কিং কি আছে, কারণ এগুলো না করলে তো আপনার আদৌ যে উদ্দেশ্য নিয়ে আসা সেটা ঠিক মতো কার্যত ঠিক থাকবে না। ক্লাস 14 বা 15টা যখন হবে তখন আমরা একটা জিনিস এখানে বলা আছে, শেয়ারিং আর্নিং ডিসকাশন, যে আমরা যদি কেউ আর্নিং এ চলে যাওয়ার কথা যদি ঠিক মতো 14টা ক্লাস এইভাবেই করা হয়, আমিও যদি আপনাদেরকে ঠিক মতো নিতে পারি প্রপার সময় দিয়ে, এবং আপনারাও যদি আমাকে 2 ঘন্টা করে দিয়ে সহযোগিতা করেন, তাহলে আশা করা যায় যে তাহলে আমরা এখান থেকে একটা কিছু মানুষ এখান থেকে মানুষ আর্নিং এর রাস্তা আর্নিং অলরেডি শুরু করতে পারবে। এটা ওভারঅল অর্ধেক ক্লাসের মাঝামাঝি 1 মাস পরের চিত্র। শেষে যে আবার আরেকটা জিনিস আছে, শেষের দিকে যে জিনিসটা বলা আছে, যারা মোটামুটি এভাবে 2টা মাস একটানা কাজ করবে, বাকি যেসব ব্যক্তি সবাই তো একসঙ্গে করতে পারবে না, কম বেশি হবে, তখন 27 বা 28 ক্লাসের মধ্যে বলা যায় যে আশা করি যদি আমরা 10-15-20 জন যাই হোক না কেন ক্লাসের মধ্যে সবাই যদি প্রপার হইতে কাজ করে, ডেডিকেট নিয়ে কাজ করে, তাহলে আশা করি যে তারাও মোটামুটি সবাই কম বেশি আর্নিং এর রাস্তায় চলে যাবে। এরপর এটা তো স্কেল আপ করতে হবে, বড় করতে হবে। এটা তো 2 মাসের মধ্যে আমি চাইলে তো $500 আপনাকে বললেও তো এটা বোকামি হবে, তাই না? এটা এসব কথা বলাও ঠিক না। আর্নিং এর লেভেলটা পৌঁছানো, আর আমি বলছি একটা ভালো পরিমাণ আর্নিং হয়তো সাপোর্ট তো কন্টিনিউ অব্যাহত থাকবে। তার কন্টেন্ট পাবলিশার আগে কি কি সমস্যা আছে দেখা হলো, হ্যাঁ এসইও অপটিমাইজ করা আছে কিনা, অনেক কিছু ইস্যু আছে, এগুলো তো কন্টিনিউ আমাদের সাথে থাকবে সম্পর্ক। এটা হলো ওভারঅল সিলেবাসের ওভারভিউ। এরপরে আছে আমাদের পিসি এনভায়রনমেন্ট। পিসি এনভায়রনমেন্ট বলতে বোঝাচ্ছে সবকিছু একটা পরিবেশ দরকার হয়। যারা তাবলিগ করছেন জানে, আমি বলার জন্য বলতেছি, আমি যদি গিয়েছি তো ওরা একটা কথা আছে যে আপনার নিজেকে যদি একটা পরিবেশের মধ্যে কিছু সময়ের মধ্যে যদি রাখা হয়, ওটা মেনটেন করা হয়, তাহলে ওই পরিবেশের থেকে ওই পরিবেশের সাথে সে অ্যাটাচ, মানে ওইটার উপর সে ফোকাস করে নিজেকে। এটা অনেক উপমা আছে তাবলিগের ক্ষেত্রে। ধরেন একটা মাটি, যে সিম্পল যে একটা মাটি আছে না, মাটিকে যদি ওই যে মাটিতে গ্রামের যে চুলায় আগে রান্না করতো, ওই মাটি যদি 100 বছরেরও ওই চুলাটাই একই চুলা থাকে আর আগুন দিয়ে ভাত রান্না করে চুলার মধ্যে, ওই মাটির যতই পুড়ে যাক না কেন ওটা এতটা স্ট্রেংথ অর্জন করে না। ওটা যদি পানির মধ্যে কিছু অংশ নিয়ে ফেলে দেয় ওটা গলে নষ্ট হয়ে যায়। কিন্তু ওই মাটিটাকে যদি একটা প্রসেসিং এর মধ্যে কি করা হয়, ইটের ভাটায় যে ব্রিক ফিউডে যেগুলো করা হয় একটা প্রসেসিং করে, সেটাও মাটিই করে, কিন্তু একটা প্রসেসিং থাকার কারণে একটা নির্দিষ্ট টাইম সেখানে রাখার কারণে এমন ভাবে শক্ত হয়, পানিতে দীর্ঘদিন থাকে, ওটা নষ্ট হচ্ছে না, ভিজতে প্রস্তুত হচ্ছে, নষ্ট হয় না সহজে। এই প্রসেসিংটার জন্য পিসির এরকম ব্যাপার। তা আমাদের একটা পুরো প্রসেসিং করতে হবে পুরো পিসিটাকে, যেটা কিছুক্ষণ আগে বললেন যে আমরা এটা এই এক্সটেনশন গুলো কিভাবে কোন রেজাল্টটা কোন আমাদের জন্য এই কাজের জন্য দরকার হয়, সেটা একটা ওভারভিউ আছে। আমি এই যে দেখেন এটাও ক্লাসরুমে থাকবে এগুলা। এখানে কিছু ফ্রি, অলরেডি ফ্রিতে অনেক ম্যাক্সিমাম এক্সটেনশন ফ্রি, আর কিছু পেইড আছে। তো এখানে এই
প্রত্যেকটা ট্র্যাকিং ফ্রি এন্ড প্রিমিয়াম রিসোর্স। এই যতগুলো লিঙ্ক আছে এটা গুগল ক্লাসরুমে থাকবে, আমাদের যারা আছেন এই শীটটা সবার সাথে শেয়ার করা হবে। যে এখানে ওভার সাজেস্টেড যে এক্সটেনশন, এই এক্সটেনশন এখান থেকে কপি করে নিয়ে আমরা কিভাবে সেট আপ করবো, এগুলো তো ভিডিও আকারেও আছে, যে সেট আপ করবো কিভাবে এটারও ভিডিও দেওয়া আছে। এটা আহামরি কিছু না। এই প্রত্যেকটা ভিডিও লাগবে আমার ইউটিউবের জন্য, গ্রামার মানে এটা আমাদের কন্টেন্টের জন্য লাগবে, এসইও কোয়াক আমাদেরকে বিভিন্ন স্কোর জানা দরকার, ডোমেন এই জানা দরকার, ইন্ডেক্সিং কতগুলো জানার জন্য এটা লাগবে, পিন্টারেস্টের সেভ বাটনটা আমাদের কাছে লাগবে, ভিপিএন আমাদের একটা লাগবে, ফ্রি ভিপিএন। এগুলা কোনটা ফ্রি কোনটা পেইড আমাদেরকে সবকিছু র্যাঙ্কিং ট্র্যাক করার জন্য আমাদের অ্যালেক্স যেটা লাগবে, আইডিএমটা ডাউনলোডের জন্য লাগবে, ফেসবুকের পিক্সেল হেল্পারটা লাগবে, সাইট কোন কোন সাইট কি কি কাজ করছে, আমাদের যারা কম্পিউটার তারা কিভাবে কাজ করছে এটা অ্যানালাইসিস করার জন্য ওয়াটসন লাগবে, বিভিন্ন রকমের। যে ক্যানভা প্রোটা দেখেন, ক্যানভা প্রো দেওয়াই আছে, আপনি এইগুলো ইউজ করে কাজ করতে পারবেন। মোস্ট প্রোটা দেওয়া আছে, এবং আইডি পাসওয়ার্ড যেটা যাচ্ছে কেউ দয়া করে চেঞ্জ করবেন না। অফিস প্রোগ্রামটা লাগবে যে ভার্সনে হোক না কেন, ফটোশপটা লাগবে, যদি কেউ পারেন ফটোশপ তাদের জন্য, না পারলে ফটোশপ দেওয়ার দরকার নাই, তারা ক্যানভা ইউজ করবেন। ইলাস্ট্রেটরটা সেম, যারা পারেন লিঙ্কটা দেওয়া আছে, আপনারা তাই ডাউনলোড করে নিতে পারেন যদি না থাকে। আর যারা কাজ পারেন আমি মনে করি তাদের অলরেডি সেটআপ থাকার কথা পিসিতে। ভিএলসি মিডিয়াটা লাগবে, আবার ইমেজটাকে ভিডিও বানানোর যে সফটওয়্যারটা আছে, আমরা যদি ইমেজ নিয়ে কাজ করবো ওটাকে ভিডিওতে কনভার্ট করব, সেটার জন্য একটা সফটওয়্যার এখানে দেওয়া আছে, এটা ফ্রিতে সফটওয়্যার। ইউটিউব কপিরাইট ফ্রি অডিও, আমাদের যেহেতু ইউটিউব দিব ভিডিও দেওয়ার আগে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে, কপিরাইট ফ্রি ইউটিউব নিজস্বই দিয়ে থাকে, সেটার এগুলো লিঙ্ক আছে। অ্যানিডেক্স আমাদের সেটআপ থাকতে হবে, আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন সরাসরি যাতে আমাকে সাপোর্টটা নিতে পারেন, আমি আপনাকে দিতে পারি অ্যানিডেক্স অথবা টিম ভিউয়ার। আর জুম তো আমার কাছে আছেই, জিপ ফাইল আনজিপ করার জন্য একটা লাগবে। এরকম বেশ কিছু আরো আমাদের প্রয়োজনে, এটা তো একটা শীট, এরকম শীট আরো এক একটা কেউ আছে প্রয়োজন আর একটা শীটের মধ্যে আপডেট হয়। তো শুরুতেই আমাদের মোটামুটি এই জিনিসগুলো আমাদের সেটআপ থাকা মানে জরুরি আর কি পিসির মধ্যে, কারণ এগুলো আমাদের কম বেশি শুরু থেকে লাগবে, 2 মাসের মধ্যে প্রত্যেকটা আমাদের কাজে লাগবে। এটা হলো আমাদের পিসি সেটআপ করে, এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের পিসি সেটআপ থাকা দরকার। আর সেটআপ কিভাবে করা আছে এটা ভিডিও ক্লাসে থাকবে। এরপরে অ্যাটেন্ডেন্স শীট, এটা একটা শীট। কি ধরনের অ্যাটেন্ডেন্স শীট আমরা যদি একটু বিগত ক্লাসে দেখাই যে অ্যাটেন্ডেন্স শীটটা কিভাবে মেইনটেইন করা। ব্যাস অ্যাটেন্ডেন্স শীট, এই শীটটা হলো যে 2 ঘন্টা করে দিব কি না দিব এটা যে আমাদের বোঝার ব্যাপারটা, এই জিনিসটা মেইনটেইন করার জন্য আমাদের মোটামুটি এই যে শীট থাকবে, ধর নাম থাকবে, যার যার নামে এক একটা করে শীট থাকবে। সেই শীটের মধ্যে আপনার ডেট ওয়াইজ থাকবে, আমাদের ক্লাস স্টার্টের ডেট থাকে আগামী 2 মাসের, একটা থাকবে সকালে 2 ঘন্টা বা সকালে 1 ঘন্টা দিতে পারেন, বিকালে কয় ঘন্টা দিবেন, এরকম একটা শীট থাকবে গুগল ড্রাইভের মধ্যে। যার যার সেট নিজ দায়িত্বে আপডেট করা হবে প্রতিদিন। আমি যাতে চেকিং করে দেখবো যে কোনো গ্যাপ আছে কিনা, কতটুকু করা হয়েছে কিনা। এখানে কাজ না করে যদি টাইম দেন তাতে কোনো লাভ হবে না, কারণ এটা তো আপনি বুঝবেন, কারণ যেটা কাজ দিবেন সেটা আদৌ করছেন কিনা ওটা স্ক্রিনশটও দিতে হয়। তো এটা নিয়ে ডিটেইলস থাকবে, এরকম একটা ট্র্যাকিং শীট থাকবে আমাদের ট্র্যাক করার জন্য যে কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা। এরপরে এই অ্যাটেন্ডেন্স শীটের সাথে এটা মার্জ আর কি, যে প্রতিদিন 2 ঘন্টা দিচ্ছেন কিনা এটা মেইনটেইন করার জন্য। এটা আসলে এটা আন্ডারে যাবে, আর কন্টেন্ট মিনিমাম 2 মাসের মধ্যে আমাদের টার্গেট রাখতে হবে। সবাই নিজে দেখেন আর কাউকে দিয়ে দেখেন। 5000 কন্টেন্ট, 5000 ওয়ার্ডের একটা আর্টিকেল, অথবা দুইটাও হতে পারে, 2500 করে দুইটা আর্টিকেল হতে পারে, কিন্তু ওয়ার্ড 5000 ওয়ার্ড, 5K ওয়ার্ডস। এটা আমাদেরকে করতেই হবে, 2 মাসের মধ্যে রেডি করতেই হবে, এটা মাথায় রাখতে হবে। 2 মাসের মধ্যে ঠিক না, 1 মাস 1.5 মাস পরে এই কন্টেন্ট আমাদের রেডি রাখতে হবে। আমরা তো আবার অ্যাপ্লাই করবো মিনিমাম 1 মাস 1.5 মাস, মানে 15-20 দিন আগে থেকে হাতে রেখে অ্যাপ্লাই করবো আমরা এই কন্টেন্টটা নিয়ে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর ডোমেন হোস্টিং আমাদের পারচেজ করতে হবে, কারণ সাইট যদি ডোমেন হোস্টিং না থাকে, যাদের আছে তাদের তো আছেই, আর যাদের নাই তারা নিজ দায়িত্বে ডোমেন হোস্টিং পারচেজ করে নেবেন আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে। আর প্রথমে আমাকে সম্মানী বা পারিশ্রমিক হিসেবে প্রথম ইনস্টলমেন্টে 3000 টাকা আমাকে পে করতে হবে। এইগুলো আমাদের টোটাল রিকোয়ার্ড থিংস। ডোমেন হোস্টিং এর ব্যাপারটা বলে দেন, মানে আমরা কোন কোন সাইট থেকে কিনলে ভালো হবে? আমি নেমসিপ থেকে, একসময় নেমসিপ একেবারে বাজে হয়েছে, জিনিসটা এরকম না, আগে পূর্বে তো এখন খারাপ। তো নেমসিপের আছে, তারপরে ব্লু হোস্ট আছে, গোড্যাডি আছে। আমি রিকমেন্ড করি, আমাদের বাংলাদেশের সাইটটা খুবই পপুলার এখন, যেহেতু বাংলাদেশি হোস্টিং না, কিন্তু এটা সার্ভিস টাইপে যেভাবে দিচ্ছে মোটামুটি আমি যাদেরকে ভালো পাইছি তাদের। একজন হোস্ট আছে, হোস্টিং বাংলাদেশ আছে, আমি দেখাচ্ছি এগুলো বাংলাদেশের মধ্যে যারা খুব ভালো। এই দুইটা সবচেয়ে আমার কাছে এখন পর্যন্ত, এটা 24 আওয়ার্স, মানে রাত 3টার সময় দিলেও এদেরকে পাওয়া যায়। আবার বিশেষ আমি নিজে যে রিয়েলি মানে ইউজ করি, আমার ম্যাক্সিমাম বা আগের ব্যাচের যারা আছে, আমি এই হোস্টিং বাংলাদেশেরটাই ওদেরকে আমি দিয়েছি এখান থেকে। আমার এখান থেকে রিসেলার না, স্যার হোস্টিং বাংলাদেশ মানে এদের বাংলাদেশের হোস্টিং, জার্মানির হোস্টিং আর কি। এটা খুব নেমসিপের অনেক ভালো এটা। আর সবচেয়ে কেন আমরা প্রথম যারা নিউবি, আমি রিকমেন্ড কেন করি সরাসরি নেমসিপেও ডিরেক্ট সাপোর্ট আছে, যেহেতু আমরা ইংরেজি তো ম্যাক্সিমাম মানুষ দুর্বল থাকি, এবং আমার সাপোর্টটা টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের দরকার হয়।
এইসব সাইট থেকে নিলে, যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, মনে করেন এখানে দেখেন আমি প্র্যাকটিক্যালি এখন যদি আমি একটা হাই দেখি, কোন একটা ব্যক্তি সে এখন হাজির হয়ে যাবে এবং সে বাংলাতেই আপন বাংলিশ ভেবে দেখবেন, ভাই আমার সাইটটা আসতেছে না, আমার এই প্রবলেম, স্ক্রিনশট দিয়ে দিবেন, সে মুহূর্তের মধ্যে আপনাকে রিটার্ন দিতেছে, ভাই ঠিক আছে সময় দেন আমি দেখে দিচ্ছি। এই জিনিসগুলো আমাদের দেশি লোকদের সাথে সংস্পর্শে থাকলে খুব সহজে পাওয়া যায়। তবে দেখতে হবে এরা ঠিক মতো আবার আছে কিনা, এদের আবার স্ট্যান্ড কত, এরা বাংলাদেশে আছে কতদিন, ব্যবসা কতদিন করে, গোটায় আবার চলে যাবে কিনা। হ্যাঁ ঠিক আছে, হ্যালো দিয়ে বসে আছে ভাই বিডি কোডার দেখ, আমি একটা বলছি, যেহেতু আমি হাই হ্যালো করে বলছি, একটু দেখবেন, আমি একটা সাপোর্ট নিছি, ধরেন একটু দেখবেন আমার রিনিউ ডেট কবে। আমি জাস্ট আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি আর কি, যে আমার এটা রিনিউ ডেট কবে, আমাকে একটা অ্যান্সার দেবে। আর একজন হচ্ছে এটা আপনি নিতে পারেন, এখানেও সরাসরি আছে, তারই সাপোর্ট দেখেন, এখানে অনলাইন চ্যাট অপশন আছে। এখানে আবার ব্যাপার হবে নাম ইমেল দিয়ে পাঠাইতে হয়তো, তারা আবার কিছুক্ষণ পরে আপনার মেইল আবার রিকমেন্ড করে, তো এটা আমার কাছে একটু আনইজি লাগে। বরং আমার সরাসরি এখানে মেইলটা, আমার ইমেল দেওয়া দরকার, সময় আমার আছে, আমার এখন ইমেলের দরকার, নাম দেবে, ইমেল দেবে, দেন দেবে, তারপর ওটার ধরবে। এখন আমি ধরেন এখানে একটা নাম দেই, ইমন, আমার এটা আইডিবি, এগুলো এত নিয়ম কানুন মানতে হইতেছে আর কি। তারপর এখন আমার কোন ডিপার্টমেন্টের কি প্রবলেম হয়েছে, সেভের দরকার না কাস্টমার সার্ভিস দরকার, এগুলো দিয়ে তারপর আপনি চ্যাট শুরু করবেন, তারপর আস্তে আস্তে আসবে। আমার কাছে খুব ইউজার ফ্রেন্ডলি। স্যার আমার হোস্টিংটা নেমচিপ থেকে না, তাহলে কি আমি পরে চেঞ্জ করে নিব? না, কারণ যেটা আছে সেটা তো আছে, চেঞ্জ করার কোনো দরকার নেই। নেমচিপ আমার নিজের সাইটও আছে, নেমচিপ এখনো চেঞ্জ করবেন কেন? কিন্তু যারা নতুন একবার শুরু করতে চাচ্ছে, মানে স্যার হোস্টিংটা চেঞ্জ করে নিতাম, ডোমেন ওখানেই থাকতো, নেমচিপ থেকে আমি ডোমেন নিয়েছি। এখন না, প্রবলেম তো হচ্ছে না, আপনি কেন চেঞ্জ করবেন? এই সাইটটা দিয়ে আপনি যেটা শুরু করবেন এটা হোস্টিং নেমচিপেরটাই থাক, খুব যে আহামরি অসুবিধা এমন প্রবলেম তো না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ট্রায়ন থাকে সেটা ভিন্ন, কিন্তু তাতে আমরা নতুন হিসেবে আমাদের যে খুবই ক্ষতি হবে এরকম কোনো কিছু না। হোস্টিং বাংলাদেশের কত, মানে ইয়ারলি চার্জ কত? এদের ইয়ারলি চার্জ আপনি ডোমেন হোস্টিং এ দেখেন, ডোমেন না হোস্টিং এ এখানে যে এটা যদি নেন তো 800 টাকা পার ইয়ারে আছে, একটা প্ল্যান আছে এসএস হোস্টিং। ডোমেন হয়তো 900, ডোমেন 950 টাকা মেবি না। এই যে ডোমেনে যদি যান, ডোমেন রেজিস্ট্রেশন যদি যান, দেখেন ডোমেনের দাম বেশি, হোস্টিং এর দাম কম, বলেই তো। হ্যাঁ, মানে এক একজন এক এক স্টাইলে, কেউ দেখবেন আবার ডোমেন নিতেছে 600 টাকা 700 টাকা, হোস্টিং আবার দিতেছে 1500 টাকা, মানে এক একজন এক এক ইয়েতে ব্যবসা করে। এই যে তাহলে এই হোস্টিংটা নেওয়া ভালো। এই দেখেন, এই যে আমার অ্যানসার দিচ্ছে, হোস্টিং 5 মার্চ 2021 পর্যন্ত আছে, আমাকে রেসপেশে দিয়ে দিল। এই ডোমেনটা 26/2/21 আছে। ওকে, থ্যাংক ইউ ভাই, আমি দিয়ে দিলাম আর কি। আমি ভাইটাই বলি, আমি খুব সুন্দর মতো। এগুলো এটা রাত 3টার সময় পাওয়া যায়, ঠিক আছে, খুব অ্যাক্টিভ আর কি এরা। মানে ডোমেইন হোস্টিং দুটো একসাথে নেওয়া যাবে না? হ্যাঁ, এটা ডোমেইন হোস্টিং দুটো একসাথে আছে, কেন নিতে পারবেন না? অবশ্যই পারবেন। এখন এদের একটা আছে যে আপনার 5GB, আবার দেখেন 5GB দিচ্ছে একটা। হ্যাঁ, একটা এটা আছে কিনা অফারটা একটু দেখবেন, আপনারা হয়তো পাবেন। 5GB দিচ্ছে আপনার একটা সাইটের জন্য 5GB, তারপরে ডোমেন তো সাথে আছে, এটা মনে হয় 800 না কত টাকা, ঠিক জানি না। এদের হোস্টিং কি বাইরের না? হ্যাঁ, এটা জার্মানি হোস্টিং, বাংলাদেশে তো কারো হোস্টিং নিজস্ব নাই। এই যে একজন হোস্টিং এর নিজের হোস্টিং নাই, তারা ইউজ সার্ভার, কেউ জার্মানি আছে, কেউ সিঙ্গাপুরে আছে, বাইরের সার্ভার ইউজ করে। এবং আমরা যেন যারা রিসেভার নিচ্ছে, আমরা যেন হোস্টিং বাংলাদেশের কাছে আমি রিসেভার নিয়েছি, ওয়েব হোস্টিং আবার এরা কিন্তু আবার তাদের কাছে রিসেভার নিচ্ছে। নেমসিপ একটা সরাসরি ডিরেক্ট সেলার, নেমসিপের অনেক রিসেভার নিয়ে তারা বিভিন্ন নাম দিয়ে বাংলাদেশে তারা বিক্রি করতেছে, এরকমও অনেক আছে। সবাই রিসেভার কারণ আন্ডারে। যারা নতুন তারা এটাও করতে পারেন যে 800 টাকা ইয়ারলি, আপনি যদি 1 বছর 5GB এট এ টাইমে, 5GB কিন্তু হিউজ পরিমাণে। নেমসিপেরটা কিন্তু 2GB দেয়, নেমসিপে অফার দিচ্ছে, আবার 2টা-3টা সাইট ওখানে সাইটে রাখা যায়। তা আমি একটা সাইট নিয়ে কাজ করে 2টা-3টা সাইট রাখার চিন্তা আপাতত দরকার নেই আমাদের। যদি স্পেস 5GB আমাদের জন্য ম্যান্ডেটরি না, আমরা একটা নিজ সাইটের জন্য 1GB এনাফ। আর দিচ্ছে তারা একটা অফার আছে। এটা কি একটা সাইট রাখা যাবে না? একটা সাইট, শুধুমাত্র একটা, কোনো অপশন নাই, একটা সাইট। আর এখানে কি আছে, মানে দুইটা দিয়ে আনলিমিটেড তো আছে, ওটা আনলিমিটেড আছে, তখন এই যে প্যাকেজগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমাদের তো প্রথমে আনলিমিটেডের দরকার নেই আমাদের। এখানে 5টা পর্যন্ত রাখতে পারবেন, এখানে 2750 টাকা, এটাও যদি কেউ নিতে চান। আমরা নিউবি হিসেবে আমাদের কেন প্রথমেই কস্টিংটা এত দরকার নেই। হ্যাঁ, একটা নিয়ে কাজ করলে আমরা সাকসেস কতদূর পারবো সেটা আমাদের উপর বেস করে আমরা যাব। আচ্ছা, আমি একটু স্যার পরে তো হোস্টিংটা আপডেট করা যায় না স্যার? হ্যাঁ, যে কোনো মতো আপডেট করা যায়। আমি দাঁড়ান আমার একটা ইয়েতে করি, আমার ফার্স্ট ব্যাচের আমার ক্লাস আজকে আছে, এগুলোকে বলি আজকের ক্লাস একটু 15 মিনিট দেরি করি। আচ্ছা, আরেকটা যারা আছেন আমাদের ক্লাস কি 9টায় না একটু আগে শুরু করা যায় না? এটাই ঠিক আছে না? এটাকে আবার পিছানো যাবে?
এটা নয়টায় স্যার থাকো। 8টা হলে বেটার হতো যদি কারো সমস্যা না থাকে। নয়টা ভালো হবে। নয়টার যে নয়টাই বেটার, ঠিক নয়টা। আছে। নয়টা বেটার। নয়টাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, কি হবে? যে কোন আমাদের দিন কোন দিন? হ্যাঁ ডোমেন হোস্টিং, ডোমেন নাম নেমের ব্যাপারে আমাদের কোনো আইডিয়া দিবেন কিনা, কিভাবে নাম নিলে ভালো হয়? হ্যাঁ, আর প্রত্যেকটা জিনিসই থাকবে। ডোমেন কিভাবে নেবেন এটা এখন দিতে হবে না। একটা যদি আমার যারা অলরেডি দেখছেন ভিডিও গুলো, এগুলো আছে ডোমেনটা কিভাবে নেবো সেটার জন্য ভিডিও করা আছে স্পেসিফিক। আর আমরা কেউ আছে তো লাইভ দেখবোই এগুলো নিয়ে কাজ করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটা জিনিসই পাবেন আশা করি। আমি যা জানা আছে আপনাদের যাতে কোনো দিক থেকে মানে ক্ষতির সম্মুখীন না হতে হয় সেইগুলো মেনটেন করে আমরা এগুলো করবো। এতটুকু ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আশা করি প্রপার গাইডের জন্য তো আমার কাছে লাইভ আসে। লাইভ মানে এই না যে রেডিমেড কোর্স তো আর এটা না, আপনারা আপনার কাছে লাইভ কোর্সের জন্য যেখানে প্রত্যেকটা কাজে আমার পরামর্শ নিয়ে কাজ করবেন যে ভাই এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা, আমার কিওয়ার্ড ঠিক আছে কিনা, আমার নিশটা ঠিক আছে কিনা, ডোমেন নামটা দেখেন তো পছন্দ ব্র্যান্ডেবল হয়েছে কিনা, ফ্রেজ হয়ে গেছে একটু দেখেন তো। এভাবে আমার সাথে সবসময় কনসালটেন্সি করেই কাজটা করবেন, তাহলে ওই ক্ষতিটা হবে না। যেহেতু আমরা অনেক ক্ষতি মানে চড়াই উতরাই পার হইতে একটা পর্যায়ে আসা, তো আমার সবগুলো সেক্টর গুলো বোঝা যে আমার কোথায় কোন সেক্টর সাবধান থাকা জরুরি। আপনারা সেই কাজটা নিজেরা করা যাতে আপনার ওই সময়টা যাতে আপনাদের নষ্ট না হয়। আপনারা আছেন সারা জায়গায় সময় নষ্ট করে টাকা পয়সা খরচ করে, এখন এসে যদি সেই কাজটা আমার কাছেও পান তাহলে জীবনটা এইভাবেই যাবে। এটা যাতে না হয় পরের বার। স্যার আমি আমার একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার করি স্যার একটু। হ্যাঁ জি বলেন। স্যার আমি অলরেডি একটা কোম্পানিতে কোর্স করতেছি, ওই কোর্স শেষ হওয়ার মধ্যেই স্যার আমি আপনার ইনফরমেশনটা পাইছি। স্যার ওদের কোর্স ছিল 15,000 টাকা, ওইটাতে শেষ হওয়ার পরে স্যার দেখি আপনার কোর্স। আচ্ছা মানে মনে হলো কি যে চোর পালাইলে বুদ্ধি পারে এরকম। ওইটা না নিয়ে আমার ওই কোর্সের সাবজেক্টটা কি ছিল যা শোনার জন্য কোন প্রতিষ্ঠানের নামটা? স্যার ওটা ডিজিটাল মার্কেটিং ছিল স্যার। ওদের এখানে সব এসইও এফিলিয়েট আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং সব। যে একটা বোর্ড যেটা সেটা তো আমি আসলে ওরা তো বিভিন্ন টপিকটা ধরেন গুগল ট্যাগ ম্যানেজারও শেখাবে আপনাকে, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং। তো ট্যাগ ম্যানেজার আমার তো অনেক শিখে লাভ নাই। আমাকে একটা জিনিসটাকে ফোকাস করে বা দুই একটা জিনিস দেখে আমাকে আগে আর্নিংটা নিজে নিয়ে এসে আমার পায়ের মাটি শক্ত করে দেন আমি আস্তে আস্তে ডেভেলপ করতে পারবো। ডিজিটাল মার্কেটিং কিন্তু এক কথাই বলি এটা বড় একটা এরিয়া সেক্টর। আর যারা একদম ইনকামই নাই, অনলাইন থেকে আগে থেকে ওরকম তাদের জানাশোনা নাই, এরা ডিজিটাল মার্কেটিং প্রথমে যে কিছু লার্নিং পাবে কিন্তু আর একটা আয় করার কোনো রাস্তা পাবে না, সোজা কথা। তার তো পুরোটা তো প্রপার ভাবে পাচ্ছে, অনেকগুলো ধারণা পাইতেছে। ট্যাগ ম্যানেজার সেটআপ করা, লিঙ্কডিন মার্কেটিং করা, যতগুলো আছে সবই পাবে, কিন্তু ফাইনালি তো আমাকে আর্নিং এর এখন আমার আফসোস হইতেছে যে ওইখানে না যে আপনার এখানে আসতে হয়তো আমার 15,000 টাকা এখন সেভ হইতো, আমি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারতাম। এরকম আপনার কাছে কেন অন্য জায়গায় এরকম অনেক আছে। প্রথম বেসে আমার অনেক অভিজ্ঞতা আছে। কতজন করোনার সময় একজন 50,000 টাকা হারায় আসে পাগলের মতো, সেই ব্যক্তি আমার প্রথম ব্যাচের মধ্যে আছে। 50,000 টাকা একটা ব্যক্তি বিভিন্ন ধাপে ধাপে নিয়ে শেষ করছে, সেও বিশ্বাসের সাথে দিয়ে গেছে। আমি জানি না মানুষও কিছু কিছু এত বোকা হয় কিভাবে। যাই হোক, ইব্রাহিম ভাই লাইনে দেখতে পাচ্ছি। ইব্রাহিম ভাই শুনতে পাচ্ছেন? ইব্রাহিম সৈয়দ, ইব্রাহিম সৈয়দ ভাই, আমি আপনাকে মেনশন করে কথা বলতেছি। আমার কালকে ঢাকা যাওয়ার কথা ছিল বৃহস্পতিবারে, সামহাও আমার একটা এর কারণে পিছাই দিতে হচ্ছে, আমি যেতে পারছি না। আপনি তো আমার জন্য দেখার জন্য ওয়েট করতেছিলেন, আমাকে ঢাকা যাওয়ার একটু পিছাই দিতে হচ্ছে। যে কাজের জন্য আছে সেটা ফাইনালি শেষ করতে পারছি। স্যার আমি আমার কন্টেন্ট প্রায় 8,000 কমপ্লিট করে ফেলেছি স্যার। এখন আপনি তো সময় দিতে পারছেন না, এজন্য স্যার আমি টেক্সট করতেছি না আপনাকে। প্রিপারেশনের কোনো দরকার নাই, আমরা করব আস্তে আস্তে করব। আপনাকে ক্লাসের বাইরে তো আমরা সুযোগ নেবই, আর আমিও যে প্রথম ব্যাচটা নিয়ে একটু মানে বেশ ওদের শেষ পর্যায়ে, তো এই জন্য একটু পেরেশানি ওদের বেশি হচ্ছে আমার। আমরা সবই করবো, পেরেশানি কেউ নেই। আপনি কি কোনো পাবনায় আছেন ভাইয়া? আমি এখনো পাবনায় আছি। আপনি কি গ্রামে বাড়ি? হ্যাঁ, পাবনায় আমার গ্রামের বাড়ি। ও, পাবনাতে ক্লাস হচ্ছে? আরে পাশে তো। জি, আমার এখানেও সেটআপ আছে। ও ঢাকাতে অর্ধেক সময় থাকা হয়, পাবনাতে অর্ধেক সময় থাকা হয়। এখানে ছোট ভাই আছে, এখানে মোটামুটি একটা ছোটখাটো সেটআপ আছে, আর ঢাকাতে মূলত মেন এটাই আর কি। আপনার রিফাত ভাইকে কি চেনেন না ভাইয়া? ইব্রাহিম ভাই, রিফাত ভাই ঠিক না, চিনি না। কোথায় বাসা বা এরকম? এই সেক্টরটাতে আসলে এই সেক্টরটাতে আসলে অনেকে তো নিজেকে প্রকাশ না করে বলা মুশকিল। কেউ নিজেকে আবার ধরুন যারা বড় ভাই হয়ে যায়, বড় ভাই যারা হয়ে যায় তারা তো অনেকে না উনি এই তো আপনাদের বয়স কি বা আমাদের এটা একটু কম হবে। রিফাত উনিও অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং গুলো করে। ও আচ্ছা আচ্ছা, হতে পারে এরকম। আবার যদি আমি একা ইন্ডাস্ট্রিতে থাকি, আমার সিপিএ ধরুন একটা ইন্ডাস্ট্রি, তাদের একটা গ্রুপ আছে, যারা অ্যামাজন নিয়ে কাজ করে, এদের আবার একটা গ্রুপ আছে।
আলামিন কবিরের সাথে তো জি পরিচয় আছে, তাই আলহামদুলিল্লাহ, না? জি আলামিন কবির বলেন, এন শামীম বলেন, খালিদ ফারহান বলেন, এই লাইনে যারা যারা আছে, আমাদের পলাশ ভাই বলেন, রফিক ভাই বলেন, যারা মোটামুটি ভালো অবস্থায় আছে তাদের সাথে আমার যোগাযোগ আছে, বা তাদের সাথে আমাদের বিভিন্ন কাজে যোগাযোগ রাখতে হয়। আলামিন কবিরের একটা টিউটোরিয়াল নিয়েছিলাম অনেক আগে আর কি, দেখছিলাম কিছুদিন, তারপরে আর দেখাই হয়নি। এখন সে তো অনেক এখন সে দুবাইতে আছে, তার নিজস্ব হ্যাঁ, মার্কেট, হ্যাঁ। এবার ওখানকার সে সিও, সেটা নিয়ে সে কাজ করে, মানে কনসালটেন্সি টাইপের আর কি। আর এন শামীম হয়তো বাইরের কনসাল্ট এসইওটাই তার আগে focus হাতির আর কি। পুল ছিল, হাতির পুলে হ্যাঁ, ইয়ে ছিল। অল্প বয়সে অনেক কিছু, তার বয়স বেশি না কিন্তু দেখা যায়, হ্যাঁ, বয়স বেশি না, অল্প বয়সে বেশ ভালো ইয়ে করে ফেলছে। স্মার্ট গাই। যাই হোক, ইনশাআল্লাহ আমার আর কারো যদি কমন আর কিছু জিজ্ঞাসা আছে, আমরা আবার আগামী ক্লাসটা শনিবারে থাকি 9টায়, ঠিক থাকবে? শুক্রবার করলে ভালো হয়। একটু আগে আমার জন্য, তো আমারও তো সুবিধা, আমি 8:30 হলে আমার জন্য স্যার সুবিধা। আজকে ক্লাস কি শেষ? আমাদের তো আজকে ইন্ট্রোডাক্টরি, আজকে আমাদের তো প্র্যাকটিক্যাল না, আমরা কিভাবে করতে এই জিনিসগুলো আমাদের মাথায় থাকা জরুরি, যারা আছেন এটা আমাদের সবাই থাকা। আজকে প্রথম ক্লাস আমরা পরিচয় হলাম, এটা আর কি, আমরা প্রথম ক্লাসে এত কিছু করব না, আমাদের প্রসেস স্যার এরপরে কোনো ক্লাস আছে নাকি স্যার? তাহলে ওইটাতে অ্যাড করে দিন স্যার, স্যার ক্লাসটা করি। হ্যাঁ, আমরা শনিবার থেকে আমরা ক্লাস, মূল ক্লাসে ঢুকে পড়বো, আমরা নিশ নিয়ে কাজ করবো, আমরা কোন প্রোডাক্ট নিয়ে আমরা ফাইনাল 2 মাস কাজ করব, সেটা আমরা বাছাই করব, কিভাবে প্র্যাকটিক্যাল সাথে আমরা কিছু কিওয়ার্ড নিয়ে আলোচনা স্যার করব। আজকের কোনো ক্লাস হচ্ছে না স্যার? আপনি আর কোনো ক্লাস নিচ্ছেন না আজকে? না, আজকে আমার ক্লাস আছে ঠিক 10:30 থেকে, আমাদের আগের ব্যাচের একটা ক্লাস আছে, সেখানে আমাদের ইনস্টাগ্রাম আর হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি টুইটার নিয়ে কাজ করবো আজকে একটু ওদের সাথে। স্যার ওইটার লিংকটা স্যার আমাকে দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি কে কে বলতেছেন বলেন, লিংক থাকে অসুবিধা নাই, দেখতে পারবেন, কোনো অসুবিধা স্যার নেই। সাইদ, সাইদ ভাই, ঠিক আছে, সাইদ হৃদয় স্যার। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবো, অসুবিধা নেই। ওকে স্যার। ভাই আমাকে একটু দেন কাঞ্জি মিনাল। আচ্ছা তাহলে আমি আপনার নাম বলেন, আমি সেভাবে দিয়ে দিচ্ছি, তাই আবার যত অ্যাকশন। সৈয়দ ভাই তো আমার, মিনাল কান্ত। সৈয়দ ভাই তো আমার স্যার, স্টুডেন্ট, আমি- তাই না? মিনা ভাইকে আর কে আছেন জানা, দিয়ে দেবো, আমি তাদেরকে দিয়ে দিচ্ছি। ভাই শান্ত। শান্ত ভাইকে দিচ্ছি, ওকে ঠিক আছে। মামুন মামুন মামুন, আব্দুল্লাহ আব্দুল্লাহ মামুন, আব্দুল্লাহ মামুন, ঠিক আছে। আর একটা কেউ আছে? রিকোয়েস্ট ছিল আমার। জি বলেন বলেন, অবশ্যই বলেন। ভাই ক্লাসটা কি শনিবার থেকে শুক্রবার করা যায়? শনিবার যদি হয় তাহলে আমার ফার্স্ট ক্লাসটা মিস যাবে। আচ্ছা তাহলে শুক্রবার আগামীকাল আমি বন্ধ রাখি পার্সোনাল, শুক্রবারে আমি ক্লাস রাখি না আর কি। একটা দিন রাখেন স্যার, 10টার পর করা যাবে? প্রথম দিন রাখেন না স্যার, শুক্রবারে, শুক্রবার দিন ভালো। আগামীকালকে? জি স্যার, দিনের বেলায় করেন, সমস্যা কি? আগামীকাল তাহলে একটা টাইম যদি একটু আগানো যায়, তাহলে আমি আপনার সবাই হ্যাঁ, আজকে বলেন। হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই, টাইম আচ্ছা আগাতে তাহলে হবে, আজকে অসুবিধা আমাকে বলেন, আগামীকালকে আপনাদের প্রথমটাই করে নিশ্চিন্তে কাজ করে, এটা কয়টায় করা যায়? 8:30টার দিকে করা যায় বা 8টায় করা যায় কিনা দেখেন। 8টা হলে হ্যাঁ। নামাজে পড়াতে ব্যাপার আছে, 8:30টায় মনে হতে পারে। নেই। জি 8:30টায় করেন, ওকে। স্যার সকালে, স্যার সকালে আমার না, ক্লাস আছে স্যার। না সকাল না তো, না। রাত্রে। স্যার রাতে রাতে সমস্যা নেই, রাতে করতে পারবো। ফ্রাইডে। স্যার আরেকটা হেল্প করলে আমার জন্য ভালো হতো স্যার। জি জি। স্যার আমাকে যদি একটু গ্রামারলি প্রিমিয়ামের একটু অ্যাক্সেসটা দেওয়া যেত, তাহলে স্যার আমি কন্টেন্টটা একটু চেক করতে পারতাম, আমার কন্টেন্টগুলো। আচ্ছা স্যার আমার অসুবিধা নেই। গ্রামারিটা শেষ হয়ে গেছে আজকে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি কন্টেন্ট, আমি আপনাকে আইডি পাসওয়ার্ড, আমার মানে গ্রুপ বাই থেকে কিনা কিন্তু। স্যার আমারও গ্রুপ বাই থেকে কিনা স্যার, গ্রুপ বাই SU2 XYZ ওইটা থেকে কিনা। হ্যাঁ তাহলে ঠিক আছে, ওটা আমি আজকে শেষ হয়ে গেছে। আচ্ছা আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিব আপনাকে, আপনি চেক করবেন। ওটা তো 5,000, তো আপনি জানেন পার ডে 5,000 লিমিট থাকে, ওর মধ্যে হয়ে যাবে না? হ্যাঁ স্যার হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা আমি আপনাকে দিয়ে দেবো। আপনার নাম কি বলছেন বলেন তো? স্যার সাইদ হৃদয় স্যার, আমি আপনাকে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ঠিক আছে, আমি দিয়ে দিব না, অসুবিধা নেই, তোরা শেষে দিয়ে দিচ্ছি। ওকে স্যার। তাহলে ফ্রাইডে কি আমরা ক্লাস কবে কখন হচ্ছে? ফ্রাইডে আমাদের নিশ সিলেকশন, যেটা আমরা কোন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে হবে আগামী 2 মাস, সেটা আমরা আগামী শুক্রবার রাত 8:30 থেকে ইনশাআল্লাহ শুরু করব। আমি সবাইকে মেসেজ দিব আধা ঘন্টা আগে থেকেই। কালকে তো কোনো ক্লাস নাই তাই না? না কালকে আমাদের কোনো ক্লাস নেই, ফ্রাইডে 8:30, ঠিক আছে ভাইয়া ক্লাস কি আগামী দিন না শুক্রবার? জি স্যার ঠিক আছে স্যার। আগামী শুক্রবার, আমাদের শুক্রবার শিডিউল থাকবে না, আজকে রিকোয়েস্টের কারণে শুক্রবার রাখলাম। হয়তো এমন হইতে পারে শুক্রবার থাকতে পারে, আর বাকি সপ্তাহে অন্য 2 দিন হতে পারে। আমরা 3টার বেশি সপ্তাহ নিয়ে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আর এত নিয়ে আমাদের অ্যাসাইনমেন্ট থাকে, আপনারা করবেন কোন সময়? খালি ক্লাস নিয়ে তো হবে না, কাজটা করতে হবে না? জি 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 জি। হ্যাঁ, খালি ক্লাস আমি সপ্তাহে 4 দিন, কাজের কোনো খবর নেই। ওই ক্লাস নিয়ে আসে না নেওয়া ভালো, বরং আমার আউটপুট বের করতে হবে। জি 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 ঠিক আছে। সপ্তাহে 3 দিনই তো অনেক, তাও 4টা দিন গ্যাপ থাকা দরকার। আমাদের মাঝের গ্যাপটাতে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট করতে পারবো, ঠিক আছে? তাহলে শুক্রবারে 8:30টায় সন্ধ্যা 8:30টায়, হ্যাঁ রাত হয়ে যায়, সন্ধ্যা তো 8:30 হয় না, সন্ধ্যা এখন 5:30টায় সন্ধ্যা হয়ে যায়, রাত 8:30 ইনশাআল্লাহ। আর আমাকে সবার ইমেলটা দিয়ে রাখলে কি হবে, আমাদের দেখেন এই যে ক্লাসরুম আছে, ক্লাসরুমের মধ্যে যদি আমরা ব্যাচ 3 যেটা নতুন,
এটার মধ্যে আমি সবাইকে অ্যাড করে দিব। যেমন আমাদের আজকে বলা আছে প্রথম ক্লাসে বলা আছে ক্লাস 1 ওরিয়েন্টেশন, কি কি ডিসকাশন, এটার ভিডিওটাও থাকবে। আর এটার সাথে আমাদের যে জিনিস রিকোয়ারমেন্ট থিং গুলো আছে, স্লাইড থাকবে, প্রিমিয়াম রিসোর্স গুলো থাকবে, সব এখানে থাকবে। এটার মধ্যে আমি দিয়ে দিব, অ্যাড করে দেব। আমাকে সবাই ইয়েতে রাখেন, আপনি এখন জুমের মধ্যে ইনবক্সে দিতে পারেন অথবা মেসেঞ্জারের ইনবক্সে সার্জার ইমেলটা দিয়ে রাখেন। এটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমি আজকে আমার মেইলটা তো দেওয়া আছে ভাই, আবার দেওয়া লাগবে? না না না, যাদের দেওয়া আছে তাদের তো আমি পেয়ে যাব। আর মানে কার ইমেল নাই সেটা আমি যদি কারো মিসিং, সবারই অলরেডি আছেন ক্লাসে কারা আছে, আর যারা নাই আমি গণহারে যদি অ্যাড করে দিই, এখন তো পরে দেখা যায় কার্ডটা দিচ্ছি যে পাওয়ার দরকার সে পাইও না, গণহারে দেওয়ার কারণে আরেকজন আসে ধরে, এরকম হয়ে অসুবিধা আছে। আচ্ছা যারা আচ্ছা এক কাজ করেন, সবাই তো আছেন জুমে আছেন না, যারা এখন লাইভে আছেন আমাকে জুমে থেকে টুইটার দেন, এখন এখান থেকে কপি করে করে আমি রেখে দিচ্ছি, আমার জন্য সুবিধা হবে। যারা ক্লাস আছে তাদেরকে প্রায়োরিটি আগে দিও, আমাকে সবাইকে তো লাভ নেই। দিয়ে দিছি ভাই, দিয়ে দিছি। আচ্ছা আমি এখান থেকে একটু আপনার সাথেই থাকেন, আমি একটু কল করি আর কি। আমি এখানে একটু করি, এখান থেকে করতেছি। আচ্ছা এটা দেখেন কারোটা বাদ হচ্ছে কিনা, আমাকে একটু দেখিয়ে দিন। আর তো দুইটা পাইলাম, আর তো কেউ নাই, দেখি আমি সবাইকে দেখি। এভরিওয়ান, আর ফারুক হোসেন, আবু নাসর এটা পেয়েছি, এম বাবু। যাদেরকে পাইলাম বাকিগুলো হয়তো কাছে শুনতেছেন অথবা তারা মনে হয় দেখতে দেরি হচ্ছে না, সবারই তো আছে অনেক আছে। স্যার আমি দিছি স্যার সাইদ হৃদয়। হ্যাঁ আমি তো, আপনি তো আছে, আপনি তো স্টুডেন্ট সরাসরি, ওইটাতে সমস্যা হবে না। এটা 2021 সাল আসতেছে, আমাদের টার্গেট রাখা দরকার, আমরা নতুন বছর থেকে কিছু না একটা করতে পারি। এরকম একটা টার্গেট নিয়ে একটু আপনি নিজেকে নিজেই মোটিভেট করেন। কে কারো মোটিভেট করে বয়ান শুনে লাভ নাই, নিজেরটা নিজে মোটিভেট হইতে হবে, আমাকে করতে হবেই। এইটা নিজের মধ্যে তৈরি করেন, এটা নিজের মধ্যে তৈরি না করলে কোর্স করে লাভ করে কোনো লাভ হবে না। আর 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 আমার প্রতি বিরক্তি হয় না, মাঝে মধ্যে আমি একটু প্রেশার দিব, তো করার নাই, একটু আমাকে এইভাবে হেল্প করেন যে আমি ভাই আমার এই জিনিসগুলো দিতে হবে, না হলে আলটিমেটলি। স্যার আমাদের কোনো মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে না স্যার? অবশ্যই থাকবে, মেসেঞ্জার থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, এটা তো অবশ্যই থাকবে। আমরা ফাইনালটা কখন করব? আমাদের যখন দুইটা ক্লাস শেষ হয়ে যাবে, শুক্রবারটা ক্লাস হয়ে গেলে আমাদের যখন পরবর্তী ক্লাসগুলো, তখন তো আমরা তো আলাদা করে ফেলবো। আজকে তো এখন আমরা সবাই ভিতর বাইরে আছে, তারপর যখন আমরা অলরেডি যারা আমার সাথে কন্টিনিউ করতে চাচ্ছেন, তখন আমরা ওই গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাব। ঠিক আছে, এখন তো বিভিন্ন জনকে দেওয়া হচ্ছে, সবাই আমরা করতেছি। আগামী ক্লাসে ওটা যেহেতু নিষ্ঠায় হতো প্রিমিয়ামের একটা ব্যাপার, ওখান থেকে আমরা শুক্রবারও সবার জন্য উন্মুক্ত করা আছে। শনিবার থেকে আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা একটু ওই ক্লাসগুলো মেনটেন করবো। গুগল ক্লাসরুমের অ্যাক্সেসটা সবাই পাবেন না, বা আপনার ভিডিওগুলো চ্যানেলে তো সবার জন্য উন্মুক্ত আছে, এগুলো আছে, কিন্তু বাকি রিসোর্স গুলা, সরাসরি সাপোর্ট গুলা, এগুলো আমরা আস্তে আস্তে এটা ভাগ করব। কারণ যারা আমাকে পেমেন্ট অলরেডি করে বসে আছেন, তারা তো আমাকে আর অভিযোগও করবেন যে আমার দিলাম পেমেন্ট আর পেমেন্ট ছাড়াও। তাহলে ঠিক আছে, আমরা আজকে শেষ করি। 12 বেজে গেছে, আমরা আবার 300। ওখানে যারা যারা আছেন, এখানে আমি সৈয়দ ভাই, মিনা ভাই, শান্ত ভাই, আব্দুল্লাহ মামুন ভাই, এরা পরের ব্যাচের জন্য রেডি থাকেন, ঠিক আছে? জি স্যার, রেডি স্যার। হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ এটা আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।